কাকে বলে? 3D কাকে বলে? থ্রি ডাইমেনশন, দেখুন আমরা হচ্ছে 3 ডাইমেনশনাল ক্রিয়েচার। হ্যাঁ, আমাদের যখন ড্রয়িং করা হয় অটোক্যাড বা যে কোনো কিছুতে, হ্যাঁ, এক্স অ্যান্ড ওয়াই এতে ড্রয়িং করা, কিন্তু আমাদের জগৎ কি এক্স ওয়াই ওয়াই জগৎ না, আমাদের এক্স ওয়াই জগৎ না, আমাদের এক্স ওয়াই জেড জগৎ। তাহলে এটা কি, এটা অটোমেটিক নিজের মতো করে সেট করে নেওয়া, ঠিক আছে? বহুকাল আগে, আজ থেকে 5,000 বছর আগে, এটা কিন্তু পুরো ইনফরমেশন আমার কাছে, কালেকটিভ ইনফরমেশন অনলাইন থেকে এর থেকে পড়ে আমি এগুলো আপনি অ্যাকোমোডেট করে দিচ্ছি, শুনতে থাকুন মনোযোগ দিয়ে। তো বহুকাল আগে যখন গ্রিসে স্বর্ণযুগ চলছে, প্লেটো প্লিনির সময়, তখন ওরা গথিক আর্কিটেকচারের উপর কাজ করা শুরু করেছিল সেখানে। গথিক আর্কিটেকচার মানে আপনার যে আর্কিটেকচার থাকে তার মধ্যে ভিসিগত, অস্ট্রোগত, সেই সময় যারা বারবেরিয়ান ছিল, ওরা যখন উন্নতির মুখে ছিল তখন তারা সুন্দর আর স্থাপত্য তৈরি করতে শুরু করেছিল। এবার এই স্থাপত্যের মধ্যে 3 ধরনের কলম ভীষণভাবে জনপ্রিয় উঠলো। একটা হচ্ছে ডোরিক, একটা হচ্ছে আয়োনিক, একটা হচ্ছে কোরিন্থিয়ান। ডোরিক, আয়োনিক আর কোরিন্থিয়ান, এই 3 ধরনের যে কলম তৈরি হলো, এই 3 ধরনের কলম আপনি আজও দেখতে পান। এই 3 ধরনের কলম আমরা সবসময় দেখতে পাই। পুরনো রাজবাড়িতে এই কলম দেখেছি, প্রিন্সেপ ঘাটে এই কলম আছে, আর ধরুন কোনো ইউনিভার্সিটিতে সাধারণত এরকম কলম, ডোরিক, আয়োনিক, কোরিন্থিয়ান, ঠিক আছে? আপনি যদি এখানে দেখতে চান, এখান থেকে এখানে নেই, এই দেখুন কোরিন্থিয়ান, আয়োনিক, ঠিক আছে তো, আর ডোরিক। টুস্ক্যান বলে আছে, পরেরগুলো আমি পরে কথা বলবো। তো এই ধরনের 3 ধরনের কলম হলো, ঠিক আছে তো? এবং এই কলমের পেছনে একটা বিশাল বড় হিস্ট্রি আছে, আমি হিস্ট্রি নিয়ে কথা বলবো। বলা হয় এই কলমটা তৈরি করেছি, এই কলম তৈরি করার যে টেকনোলজি, এই টেকনোলজি দিয়েছিল অন্য গ্রহের প্রাণ। হ্যাঁ, এবার আপনি কি বাজে কথা বলছি, কোথা থেকে গল্প না, আমি আপনাকে একেবারে প্রমাণ দিয়ে দিয়ে এগোবো এবং ইন্টারনেটে ইনফরমেশন দিয়ে দিয়ে এগোবো। কি হলো, আজ থেকে বহুকাল বছর আগে আপনার ইনকা, সুমেরিয়ান সিভিলাইজেশন, সুমেরিয়ান সভ্যতাকে সব থেকে পুরনো বলা হয়, একটা অদ্ভুত ট্যাবলেট খুঁজে পাওয়া গেছিল। ট্যাবলেট আপনারা জানেন যে আগেকার দিনে যখন মাটি, নরম মাটিতে লিখে তারপর সেটা আগুনে পুড়িয়ে সেটাকে শক্ত করে নেওয়া হতো এবং তাকে আমরা ট্যাবলেট বলতাম। এই ট্যাবলেটগুলোকে বড় বড় মন্দির জাতীয় যে জায়গা ছিল সেখানে রাখা হতো। এবার আপনি যখন এইখানে সুমেরিয়ান ট্যাবলেট, হিউম্যান, যদি এখানে লেখেন তাহলে আপনি এখানে কিন্তু অরিজিন অফ হিউম্যান, এই ট্যাবলেটে প্রচুর ইনফরমেশন এবং প্রচুর সুমেরিয়ান লেখা পাবেন, এবং এগুলো এক্সপ্লোর করা হয়েছে এবং করে খুব অদ্ভুত ইনফরমেশন পাওয়া গেছে। সেই ইনফরমেশনটা আমি কি বলবো, আপনি কি শুনবেন? কি পাওয়া গেছে বলছে, বহুকাল আগে, কতদিন আগে কেউ জানে না, একটা গ্রহ ছিল যার নাম ছিল নিবিরু, এবং তাকে সায়েন্টিস্টরা প্ল্যান্টেক্স বলেও পড়ে। নিবিরু, নিবিড় বলে একটা গ্রহের নাম শোনা যায়, ঠিক আছে তো? আপনি গুগলে সার্চ করলে নিবিড়ুর কিছু ইনফরমেশন পাবেন। নিবিড় বলা হয় বা একে অনেক সময় প্ল্যানেট এক্সও বলা হয়, যে ওটা গ্রহ ছিল, সেটা আমাদের সৌরজগতে না কোন সৌরজগতে কেউ জানে না। ওই গ্রহ প্রচন্ড উন্নত ছিল, মানে তাদের মানে রিচনেস প্রচন্ড ছিল, মানে টেকনোলজিক্যালি প্রচন্ড হাই হাই টেকনোলজিক্যালি রিচনেস ছিল, কিন্তু ওদের গ্রহে কিছুটা প্রবলেম দেখাতে গ্রহটা ধ্বংস হতে থাকে। তখন ওরা কি করে, আপনি যদি গল্পের মতো মনে হচ্ছে, গল্প না, আমি পরপর ইনফরমেশন দিতে দিতে দেবো। কাল গল্প না, আমি এটা নিয়েও দেখি। থ্রি আই আটলাস যেটা আসছে, যেটা এখন থ্রি আই আটলাস যেটা ঘুরছে, আচ্ছা আচ্ছা, ওইটা আচ্ছা আচ্ছা আমি এগুলো নিয়েও মানে করেছেন তো, তাহলে এই এই ইনফরমেশনটা নিয়ে খুব অদ্ভুত লাগবে, পুরোটা আমার কাছে পুরো ইনফরমেশন আছে, এবং আমি দেখাতে দেখাতে গুগলে আমি এগোবো। তো আপনি ওরা, এক্ষুনি ল অফ অ্যাট্রাকশন বলছেন না, হ্যাঁ, মানে বলতে আজকে যে আপনি এগুলো শুনছেন আমার থেকে কথা, এগুলো শোনার জন্যই এসছেন অ্যাকচুয়ালি। এই যে এলিয়েন ফেলিয়েন, আমার আমার ফোন দেখলেও দেখতে হবে, কারণ আমি সারাক্ষণ মানে দেখতে থাকি, আমার এগুলো ইন্টারেস্টিং লাগে, প্রচন্ড ইন্টারেস্টিং লাগে। এবার এটা থেকে আমি সাবজেক্ট থেকে বেরোবো না, আমার সাবজেক্টের মানে এন্ড পয়েন্ট রেখে আমি এগোচ্ছি, আমি বলে যাচ্ছি এখান থেকে আসছি। এবার তখন ওখান থেকে চলো, ওখানে একজন গ্রহতে বললে চলো সোনা লাগবে প্রচুর, গ্রহটাকে ঠিক করতে যারা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আছে এগুলো ঠিক করতে হবে, ওদের গোল্ড লাগতো। কি কেন লাগতো, কি করে লাগতো, সেগুলো কেউ বলে না। তো ওরা কি বললো, ওরা গোল্ডের জন্য গ্রহকে সার্চ করতে থাকে, করতে করতে পৃথিবীকে দেখতে পাবে যে এখানে প্রচুর গোল্ড আছে, যেভাবে হোক ফ্রিকোয়েন্সি ছেড়ে বুঝেছে। তখন বলে ঠিক আছে পৃথিবীতে যাও, গিয়ে গোল্ড তুলে আনো, ওদের যে গ্রহে যাদের পাবে ওই ঘা ধরে ওদেরকে দিয়ে সোনা তুলে নিয়ে চলে আসবে। কারণ ওরা জানতো যে ওরা অনেক বেশি অ্যাডভান্স, যে থাকবে, যে প্রাণী থাকবে না সেটা ওদের থেকে কম যোগ্যতা সম্পন্ন ও আরাম করে কন্ট্রোল অপঙ্কার করে নেবে। তো ওদের যে হেড ছিল, তার তাকে হেডকে জায়গায় রেডি করা হলো, তার নাম ছিল হচ্ছে অনুনাকি, আনুনাকি। চলুন দেখা যাক।
অনুনাকিকে ওখানে ওদেরকে রেডি করা হলো, অনুনাকিকে বলা হয়, অনুনাকি আপনি হচ্ছেন হেড, আপনি যান পৃথিবীতে যান এবং ইয়ে করেন। তো একটা মাথা ঠিক করে পৃথিবীতে এলো, পৃথিবীতে এসে দেখে পৃথিবীর মধ্যে সমস্ত শিম্প্যাঞ্জি উদ্ভট উদ্ভট সব প্রাণী, যাদের একটা আইকিউ লেভেলই নেই। তো বলছি তাহলে আমি এদেরকে কি জিতবো, এটা তো অলরেডি তো ওদেরকে জেতার কিছু নেই। হ্যাঁ, তাহলে কি করা যায়, বলে তো একটা কাজ করি চলো, আমাদের জিন আর এদের জিন দিয়ে মিশিয়ে কিছু একটা প্রাণী তৈরি করি যেটা আমাদের থেকে লো ক্যাটেগরি হবে, আমাদেরকে মানবে। বলে চলো তাই করি। কি বলো, ওদেরকে ওখান থেকে শিম্প্যাঞ্জি নিল, ওই শিম্প্যাঞ্জির জিন আর অনুনাপির জিন দুটোকে মিলিয়ে যে তৈরি করালো, ওটা প্রথম হিউম্যান পৃথিবীতে ফর্ম করলো, যাকে বলা হলো আদম। আদম এখানে তৈরি হলো, ঠিক আছে। এবার আদম তৈরি করার পর রিপ্রোডাকশনের জন্য কি চাই, ইভকে তৈরি করে। ইভকে কি করে তৈরি করলো, ইভকে তৈরি করলো হচ্ছে সে অনুনাকির জিন আর শিম্প্যাঞ্জি নাকি দিয়ে। এবার হচ্ছে ওই যে অ্যাডাম আছে, অ্যাডামের পাঁজরের থেকে নাকি অংশ নিয়ে তৈরি করা এরকম বলা হয়। মানে অ্যাডামের জিন আর ওটা নিয়ে দুটো কম্বিনেশন হলো। এই দেখবে মেয়েরা অনেক বেশি পোলাইট সোভার, ঠিক আছে। তো পুরুষের থেকে পুরুষরা অনেক বেশি মানে অ্যানিমালিটিতে আছে, একটা বন্যতা পুরুষের মধ্যেই ধরা অ্যানিমালিটি। হ্যাঁ, কিন্তু অ্যানিমালিটি কিন্তু মেয়েদের মধ্যে অনেক বেশি সোভার। এবার আমি কোনো ডিবেটে যাচ্ছি না, আমি জাস্ট সাবজেক্ট ওয়াইজ কথা বলছি আপনার সঙ্গে। তো এইবার কিন্তু এবার বললো যে তোমাদের পরবর্তীকালে জেনারেশন যখন হবে আমি তখন আবার আসবো, বলে ওরা ওদেরকে অবজার্ভ করতে লাগলো। এবার টাইম টু টাইম আপনার কি বলে কৃষিকাজ, প্রস্তর যুগ, লৌহ যুগ, এরকম পরপর ওরা শিক্ষা দিয়ে এসছে এবং ম্যাথামেটিক্সের সময় ম্যাথামেটিক্স দিয়েছে। তো বলা হয় এই গ্রিস বা এদেরকে যখন এই নলেজ দিচ্ছিল তখন কিন্তু পৃথিবীর অন্য প্রান্ত সেই নলেজ পাচ্ছিল। আমি যদি আপনাকে সেই প্রমাণটা দিতে পারি তাহলে কিরকম হবে দেখুন, প্রমাণটা আমি আপনাকে দিচ্ছি। প্রমাণে আসছি, কি করে প্রমাণ দেবো দেখুন। আমি আপনার জন্য একটা ছবি বার করছি, এই অ্যাবাকাস বলে এই পিকচারটা এখন আর নেটে ডাইরেক্ট খুঁজে পাওয়া যায় না। আমি আপনাকে এই ছবিটা গুগলে পেস্ট করে বলছি, এক সেকেন্ড। আমি কেন এইভাবে শুরু করলাম মনে রাখবেন, যে কোনো খাওয়া শুরু করার আগে স্টার্টার খুব ইম্পর্টেন্ট, তাহলে মুখে জল আসে। ভালো লাগাটা প্রথম থেকে যদি ফার্স্ট ইমপ্রেশন যদি তৈরি না হয়, লাস্ট ইমপ্রেশন তৈরি হবে না। এই ছবিটা দেখছিলাম, দেখি ছবিটা যদি পাওয়া যায়। ছবিটা একটু দেখে নিচ্ছে, দেখছি। হ্যাঁ, পেয়েছি। আপনি যদি খুব ভালো করে ছবিটাকে দেখেন, মনোযোগ দিয়ে দেখুন। এই ছবিটা টাইপ অফ আর্লি কলম, কলম দিয়ে দেখাচ্ছে। দেখুন এটা গ্রিক ডোরিক, এটা গ্রিক কোরিন্থিয়ান, এটা রোমান ডোরিক, এটা রোমান কম্পোজিট, এটা কোরিন্থিয়ানের মতো দেখতে। আপনি বলুন দুটো বিভিন্ন দেশ যে একে অপরকে চেনে না, কিন্তু তাদের কলাম টাইপ একই রকম তৈরি, কি করে হতে পারে? তাদের যে টিচার তারা এক হতে পারে, তাহলে কি করে হবে বলুন? এটা যেমন ইজিপশিয়ান ডোরিক দেখুন, অনেকটা কিন্তু এইরকম, কিন্তু কি ওদের ওই ইমাজিনেশন এটার সঙ্গে পাঞ্চ হয়েছে দেখুন, বুঝতে পারছেন? তার মানে এইগুলোকে, এই সিভিলাইজেশনগুলোকে ওরা প্রমোট করেছিল। যেমন ইজিপশিয়ান সিভিলাইজেশনকে প্রমোট করেছিল, রোমান সিভিলাইজেশনকে প্রমোট করেছিল, গ্রিক সিভিলাইজেশনকে ওরাকে আলাদা করে গিয়ে এডুকেশন দিয়েছিল। এবং তার ফলে ওরা কিন্তু অনেক তাড়াতাড়ি উন্নত হয়ে যায় এবং ওরা দেখুন তৈরি করে, সকলের মধ্যে কোথাও না কোথাও একটা মিল আছে, ভালো করে দেখুন ফরম্যাটে। তো দেখুন আমি যদি আজকে আপনাকে পড়িয়ে একটা সাবজেক্ট তুলি, আরেকটা স্টুডেন্টকেও ধরুন অন্যদিন অন্য জায়গায় করেছি, আপনারা দুজন যখন একসঙ্গে ট্রিমেক্স আলোচনা করবেন, আপনি দেখবেন দুজনের কমন পাবেন। তখন আপনার টিচারকে বলুন তো, বলে ও আচ্ছা সমিত জানি, ও আচ্ছা হ্যাঁ এই জন্য মিল পাচ্ছি আমাদের। তো অরিজিন যেখান থেকে শিখছেন ওটার জন্য মিল পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো তো হয়ে গেল। এইবার ওরা কি শিখিয়েছে, ওরা অনেক স্টেপ বাই স্টেপ শিখিয়েছে। কারণ দেখুন হট করে গুহা মানব থেকে বলা হয় প্রতি এভরি আফটার 5000 ইয়ার্স ওরা আমাদের একটা করে লেভেল আপ করেছে, প্রতি 5000 বছর। প্রথম যখন প্রস্তর যুগ, প্রথম যখন কাঁচা মাংস খেত, আগুনের ব্যবহার 5000 বছর পর, কাঁচা মাংস ব্যবহার, আগুনের ব্যবহারের পর 5000 বছর পর স্টোন এজ, তারপর হচ্ছে তামার যুগ বোধ হয়, তারপর হচ্ছে লৌহ যুগ, তারপর হচ্ছে কৃষিকাজ, পশুপালন, তারপর যখন সিভিলাইজেশন স্টেপ বাই স্টেপ হচ্ছে, একবারে সিভিলাইজ হচ্ছে না, একটু একটু করে। আর ওরা আসতো ওপর থেকে। এর ওপর আপনি একটা বই পড়তে পারেন, দ্য চ্যারিয়ট অফ দ্য গডস, এটা লিখেছে এরিক ভন ডানিকেন। এরিক, এই ভদ্রলোক সারা জীবন শুধু এর উপরে রিসার্চ করে গেছে। এরিক ভন লিখলেই আপনি এরিক ভন ডানিকেনের নাম পাবেন। এরিক ভন ডানিকেন হচ্ছে চ্যারিয়টস অফ দ্য গড। এই চ্যারিয়টস অফ দ্য গডস হচ্ছে দারুণ একটা বই, এটা আমার বাবা আমাকে ছোটবেলায় বইটার সম্বন্ধে বলতো, চ্যারিয়টস অফ দ্য গড,
যে গ্রহান্তরের প্রাণী, দেবতারা গ্রহান্তরের প্রাণী। দেবতা বলে কিছু নেই, ওরা আমাদের কাছে এসছে, আমাদের মানে পৃথিবীর লোকের সঙ্গে ব্রিডিং করেছে, করে উন্নত উন্নত মানে প্রজন্মকে জন্ম দিয়েছে, আর কিচ্ছু না। ঠিক আছে? তো তো এই চ্যারিয়টস অফ দ্য গডস যেটা, তো এই বইটা যদি পারেন তো পড়তে পারেন, অনলাইনেও আছে। এই ভদ্রলোক হচ্ছে এরিক ভন ডানিকেল, এবং ভীষণভাবে প্রমাণ দিয়েছে। এই পৃথিবীতে খুব নাম করা একজন ব্যক্তিত্ব এখন। ঠিক আছে? তো তো যাই হোক, এইবার আমরা এখন বলছি তখন থ্রিডি মানে এই যে আইসোমেট্রিক, মানে ওরা তখন দেখলো কি, এই যে কলামগুলো বানাতে গেলে খুব প্রবলেম হচ্ছে, এগুলো হাতে আঁকা যাচ্ছে না। তখন তারা কি করলো, ওরা বললো একটা কাজ করি চলো। তখন ওরা কোনোভাবে আইসোমেট্রিক কনসেপ্টটা শিখে গেল। কি করে শিখলো? এটা ইতিহাসের গহ্বরে রয়ে গেছে, আমরা আর কোনোদিন জানতে পারবো না। ধরে নেওয়া হয় সেই এলিয়েন, আমাদের যে মানে গড যাদেরকে বলি সকাল, তারা আমাদেরকে হাতে ধরে শিখিয়ে দিয়েছে, দেখো এইভাবে এইভাবে করতে হয়। তো তারা কি করেছে, কি শেখালো, শেখালো বলে যে অ্যাক্সিসকে এইভাবে করো, 3টে অ্যাক্সিস। তারপর আমি আরেকটু বলে দিই, তারপর কি হলো, তারপর ওরা টাইম টু টাইম, তারপর একটা সময় পর মানুষ সিভিলাইজড হয়ে গেল অনেকটা। তখন ইকুইপমেন্ট দিলে, ইকুইপমেন্ট দিয়ে সোনা তুলতে লাগলো। এবার যখন আমরা সোনা তুলে দেবতাদের দিতাম, তখন আমরা দেবতারা এগুলো নিয়ে কি করে জানি না, নিশ্চয়ই গায়ে পড়ে থাকে। তো গায়ে পড়ে উঠতে শুরু করলো। তখন দেখবেন সোনা যারা পরে তারা একটা কিছু মানে ব্যক্তিত্বপূর্ণ, মেয়েরা পড়লো, ছেলেরা পড়লো, আস্তে আস্তে ছেলেরা ব্যবহার ছেড়ে দিল, কিন্তু মেয়েরা কিন্তু ধরে রাখলো। এবার দেখবেন মেয়েরা সুন্দর হতে গেলে সোনাটাকে প্রায়োরিটি দেয়, রূপো নয় কিন্তু সোনা। বলে সোনা পড়লে তাকে নাকি সুন্দর লাগে, সে বাড়ি দেখতেও ভালো লাগতো সেটা কথা না, সোনা পড়লে নাকি সুন্দর। সোনা পড়লে সুন্দর হয় না, এটা কিন্তু আমাদের জিনে রয়ে গেছে। হাজার হাজার লক্ষ লক্ষ বছরের পরে কি হয়েছে, 10,000 বছরের তো হিউম্যান সিভিলাইজেশন, 10,000 বছর আই থিঙ্ক, 10,000 বছর নাকি কত বছর জানি না, নাকি 1,00,000 বছরের বলে যাচ্ছি। ইতিহাসে আমি অত মানে পটু নই, তাই জন্য বলছি। তো কি হয়, মেয়েরা জন্য দেখবে সোনা পড়লে ওদের আমাদের জিনের মধ্যে ঢুকে গেছে। সোনা মানে চোখ ঝলসে ওঠে আমাদের। ঠিক আছে? তো কেন ওটা আমাদের জিনের মধ্যে ঢুকে গেছে, যে সোনা খুব খুব একটা এমন মেটাল, খুব ডেঞ্জারাস মেটাল। কিন্তু দেখুন দামি মেটাল বলতে গেলে সে প্ল্যাটিনাম আরো দামি, তাই না? কিন্তু আমাদের চোখ সোনার দিকেই যায়। ঠিক আছে? তো যাই হোক, তো এই সোনাটা ওরা নিল, নিয়ে একটা সময় ওরা পৃথিবীকে ভালোবেসে ফেললো। ভালোবেসে বলে কি করলো, পৃথিবীর লোকেদের সঙ্গে ওরা থাকতে শুরু করলো। এই যে ফেরাও আছে, আপনি যদি ফেরাও দেখেন, আপনি অদ্ভুত জিনিস একটা দেখবেন, আমি এটা আপনি খেয়াল করেছেন কিনা জানি না, যদি আপনি নেফারতিতির ছবি দেখেন, নেফারতিতি, নেফারতিতির মাথার পেছন দিকটা দেখুন কি পরে থাকতো, তুমি একটা টুপি পরতো। এরা ছিল 7.5 থেকে 8 ফুট লম্বা। ঠিক আছে? এরা হচ্ছে আপনার ইজিপশিয়ান যে আম, রানী আর কি। ঠিক আছে? তো এইবার আপনি যদি দেখেন ইজিপশিয়ান অদ্ভুত এক ধরনের স্কাল পাওয়া গেছে, এরকম কিছু স্কাল পাওয়া গেছে, যেটা খুব অদ্ভুত স্কাল, যেটা কিন্তু ইজিপশিয়ান ফ্যারাওদের পাওয়া গেছে, যেটা কোনো মানুষের সঙ্গে মিল খাচ্ছে না। মাথার পেছনটা একটু খুব বেশি ইলংগেটেড। এটা অ্যাবনর্মালও না, কারণ এরকম বেশ কিছু পাওয়া গেছে। এবং তাদের জিন টেস্ট করে দেখা গেছে মানুষের মতো, মানুষের সঙ্গে সাদৃশ্য আছে, কিন্তু পুরোপুরি হিউম্যানের জিনের সঙ্গে ম্যাচ করছে না। ঠিক আছে? কিছু একটা নতুন স্পিসিস। ঠিক আছে? তো তো অনেক কিছু করে, অনেক কায়দা করে জঙ্গি টঙ্গি দেখানোর চেষ্টা করেছে, বাট এদের মাথা কিন্তু অন্যরকম। তারা পুরোপুরি মানুষ নয়, যারা আজ থেকে 5,000 বছর আগেও ইজিপ্টের ফেরাও হিসেবে রাজ করে এসছে। এবং আপনি দেখবেন ইজিপ্টে কত অদ্ভুত অদ্ভুত টেকনোলজি আছে। আপনি জানেন 5,000 বছর পরে ব্যাটারি আবিষ্কার করেছিল, ওদের কাছে ব্যাটারি আছে। আপনি যদি দেখতে চান সেই ভিডিও পরবর্তীকালে লিঙ্ক দেবো। তখন ওই সময় তারা মাটি দিয়ে ব্যাটারি তৈরি করে গুহার মধ্যে ভেতরে, ওই পিরামিডের ভেতরে আঁকতো, মানে দেয়ালে। ঠিক আছে? তো মানে কোনো লাইট ছিল না, বাল্ব তৈরি করে লাগিয়ে রাখতো। বাবু 5,000 বছর আগে বাল্ব, মানে আপনি নীতি মাথায় নিতেই অসুবিধা হবে। তো যাই হোক, তারপর সেগুলো আস্তে আস্তে সময়ের ইয়েতে কি করে গেছে কেউ জানে না। তো এরকম আমার কাছে একটা ইউটিউবে একটা ভিডিও ছিল, আমার কাছে খুব ভালো লেগেছিল। আজ থেকে 10 কোটি বছর আগে যে গাছপালাগুলো ছিল, মানে 10 কোটি বছর আগে না 1 কোটি বছর আগে যে পৃথিবীতে যে গাছপালা ছিল, তো মস জাতীয় গাছপালা ছিল। তো এরকম পেয়ে গেছে একটা পায়ের ছাপ, একটা জুতো, ওই রকম একটা মস বা এরকম ফানকে 1,008 কোটি বছর আগে মারিয়ে দিয়েছে। এবং ওটা ছাপ পড়ে গেছে, ছাপ পড়ে ওটা শিলা হয়ে গেছে, পাথর হয়ে গেছে, ফসিল হয়ে গেছে। কিন্তু ওই জুতোর ওইগুলো সব আছে। আমি চাইলে তো আমি আপনাকে এক্ষুনিও দেখাতে পারি। আমি এগুলো কেন বলছি, কারণ আমাদের ইতিহাস যেভাবে বলা হয়েছে, ইতিহাস হয়তো সেরকম নাও হতে পারে, ইতিহাস হয়তো সেরকম নয়। আমি হিস্ট্রির লোক নই, আমি বলছি
আমি দেখানোর চেষ্টা করছি। এখান থেকে আমি খুঁজে পেয়েছিলাম, যদি পাই আমি আপনাকে দেখিয়ে দেবো। এরকম ফুটপ্রিন্ট না, এরকম তো কিছু একটা, এই 500 মিলিয়ন ইয়ার্স ওল্ড হিউম্যান ফুটপ্রিন্ট দেখুন এখানে। এবং মজার ব্যাপার যে এখানে আপনি এই ছেলেটি বলছিল। Before we jump into today's topic, I just want to give a shout out to Audible, the sponsor of this video, and I'll talk more about my favorite audiobooks. Came from একটু দেখাই এই জায়গাটা দেখুন। তো এটা কার জুতো, কে ঘুরছিল তখন? তখন তো ডাইনোসরের যুগ। ডাইনোসরের যুগে জুতো পরে কে ঘুরছিল বলুন? তো ব্যাপারটা একটু অদ্ভুত ব্যাপার। আপনি পারলে এটা দেখবেন, এই যে জুতোর ছাপ আছে এবং জুতোর ডাবল যে সেলাই, ডাবল ডাবল যে বিট সেলাই, সেই সেলাইয়ের ছাপও পেয়েছিল এখানে বলেছে, ঠিক আছে? তো আপনি পারলে এটা একটু দেখবেন। এই 500 ইয়ার্স ওল্ড হিউম্যান ফুটপ্রিন্ট ফসিল। হ্যাঁ, তো যাই হোক, তো এরকম অনেক ঘটনা আছে, আমি এই নিয়ে আর কথা বলবো না। তো এখন কি হলো, এখন এই তিনটে অ্যাক্সিস তৈরি হলো, এক্স ওয়াই জেড, ঠিক আছে? এই এক্স ওয়াই জেডে যদি এটা এক্স হয়, যদি এটা ওয়াই হয়, আর যেটা জেড হয়, তা তিনটে অ্যাক্সিস একে অপরকে 120 ডিগ্রিতে অ্যালাইন্ড। 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 120 ডিগ্রি, তিনটে যদি যোগ করেন কত হচ্ছে? 360, 360 ডিগ্রি। এগুলো সব ইকুয়াল, অল ইকুয়াল। অল ইকুয়ালকে গ্রিক ভাষায় বলা হয় আইসোমেট্রিক। তাহলে এটাকে বলে আইসোমেট্রিক ভিউ। ভিউ কত ধরনের আমি আপনাকে সেটা আজকে প্রথম ক্লাসে বোঝাচ্ছি। ভিউ কত ধরনের আপনি শুনছেন? 1 পয়েন্ট পার্সপেক্টিভ শুনেছেন, 1 পয়েন্ট পার্সপেক্টিভ, 2 পয়েন্ট পার্সপেক্টিভ, অর্থোগ্রাফিক ভিউ, এগুলো সব নানা রকম ভিউ আছে। এবার আমি আপনাকে ভিউ বোঝানোর জন্য এখানে এটা খুলব। এই হচ্ছে স্ট্রাকচার। আইসোমেট্রিক হচ্ছে ভিউ, যেটাকে বলা হয় অল ইকুয়াল ভিউ, 3D ভিউ। এবার 3D ভিউ আবার দুভাগে ভাগ হয়েছে, একটা পার্সপেক্টিভ, একটা অর্থোগ্রাফিক বা প্যারালাল প্রজেকশন। এটাকে বলা হয় হিউম্যান আই কন্ডিশন, এটাকে বলা হয় নন হিউম্যান আই কন্ডিশন, মানে রোবট করে। মানে আমরা পৃথিবীতে যে মানুষ আছে, আমরা প্যারালালকে প্যারালাল দেখি, আমরা প্যারালালকে কোনো একটা লাইন দুটো পয়েন্টে মিট করি, ঠিক আছে? তাহলে আসুন কি করে বলছি দেখুন। পার্সপেক্টিভের মধ্যে হচ্ছে একটা হচ্ছে 1 পয়েন্ট, একটা হচ্ছে 2 পয়েন্ট, এরকম করে 7, 8, 9, 10 অব্দি পয়েন্ট হতে পারে। কোথায় ইউজ হয় আমি দেখাবো, আপনি দেখেছেন। 1 পয়েন্ট কিরকম? 1 পয়েন্ট হচ্ছে, আপনি যদি গুগলে যান, আমি যদি লিখি এইভাবে মানুষ দেখে, তাকে পার্সপেক্টিভের আন্ডারে রাখছে। এটা হচ্ছে 1 পয়েন্ট পার্সপেক্টিভ। হ্যাঁ, এই হচ্ছে 1 পয়েন্ট পার্সপেক্টিভ। কিরকম কনসেপ্টটা? যে দুটো লাইনকে আমরা কোনো একটা দূরে গিয়ে কোথাও একটা মিট করিয়ে দিচ্ছি, সেটাকে বলে 1 পয়েন্ট পার্সপেক্টিভ। এবং আপনি দেখুন রাস্তার ক্ষেত্রেও তাই না, একটা পয়েন্টে গিয়ে মিট করে যায়, সত্যিকে মিট করে, সত্যি তো মিট করছে না। তো এটা হিউম্যান আই ইলিউশন। কিভাবে তৈরি হচ্ছে আমি বলছি। তো এটা একটা লাইন আছে, এই দুটো রাস্তা আছে, এখানে গাছ আছে, গাছ আছে, যত দূরে যাচ্ছে ছোট হচ্ছে। এই পয়েন্টটাকে বলা হয় ভিপি বা ভ্যানিশিং পয়েন্ট, যেখানে গিয়ে গাড়ি ঘোড়া সব ভ্যানিশ হয়ে যাবে, তাই তো? এখান থেকে যদি চালু হয় গাড়িটা, ভ্রমণ করে গিয়ে একসময় আপনি যদি এখানে দাঁড়িয়ে থাকেন, তুমি দূরে একটা পয়েন্টে গিয়ে মিলে শেষ হয়ে যাবে, এটাকে ভ্যানিশিং পয়েন্ট বলে। আর এই লাইনটাকে বলা হয় এইচএল বা হরাইজন লাইন, দিগন্তের লাইন, ঠিক আছে? তাহলে দুটো লাইন একটা পয়েন্টে মিট করছে, যতগুলো আপনার ভ্যানিশিং পয়েন্ট হবে তাকে কত পয়েন্ট পার্সপেক্টিভ বলা হয়। যেহেতু এখানে একটা ভিপি, তাই এগুলো 1 পয়েন্ট পার্সপেক্টিভ, ঠিক আছে? বা আপনাদের কি কাজে লাগে পরে আসছে, কেন বলছি কারণ আছে। 2 পয়েন্ট পার্সপেক্টিভ কিরকম? 2 পয়েন্ট পার্সপেক্টিভ এর একটা রুম, হাতে আঁকার চেষ্টা করছি দেখুন।
খুব ভালো হবে না হয়তো, কারণ মাউস দিয়ে করছি তো, একটু জাল না, হ্যাঁ? ঠিক আছে, মাঝখান দিয়ে হরাইজন লাইনটা যদি যায়, আমরা যদি এইগুলোকে ইনফাইনাইট লাইন যদি টেনে দিই, এটা কোথাও একটা গিয়ে মিট করবে, এখানে একটা ভিপি তৈরি হবে, আর এটাকেও যদি এর উপরে টানতে থাকি, তাহলে এই দুটো পয়েন্ট গিয়ে কোথাও একটা ভিপি তৈরি করবে। মাঝখান দিয়ে গেছে এইচএল লাইন বা হরাইজন লাইন, আর দুদিকে দুটো ভিপি তৈরি করেছে, ঠিক আছে। তো আমি যেটা বলছি সেটা সত্যি কিনা আমরা দেখে নিই। 2 পয়েন্ট পার্সপেক্টিভ ওয়ালপেপার দেখুন, দেখতে পাচ্ছেন কটা ভিপি, দুটো ভিপি, আর মাঝখান দিয়ে হরাইজন লাইন, ঠিক আছে। এই যে হরাইজন লাইন, ভ্যানিশিং পয়েন্ট, ঠিক আছে, দুদিকে দুটো ভ্যানিশিং পয়েন্ট হলো। এইবার তাহলে আপনি বলুন ঠিক আছে বুঝলাম, 1 পয়েন্ট 2 পয়েন্ট, কাজে কি লাগে, আপনি কেন দেখাচ্ছেন? দেখুন আমি যা দেখাই তার পেছনে কারণ আছে বলে দেখি, নাহলে দেখাই। এইবার চলুন আমি আপনাকে রেন্ডার দেখাচ্ছি। আপনি 3D Max এর রেন্ডার পর্যন্ত যে পিকচার আউটপুটগুলো দেওয়া শুধু, তো সেই রেন্ডারগুলোর ক্ষেত্রে আপনি কতগুলো অদ্ভুত জিনিস আমি দেখাবো। আমি যদি স্টুডেন্ট ওয়ার্কে যাই, তাহলে আমরা যদি ফাইনাল ওয়ার্কে যাই, এগুলো আমার স্টুডেন্টের কাজ। আপনি দেখুন এইটা দেখুন, এটা হচ্ছে 1 পয়েন্ট পার্সপেক্টিভ। আপনি বলতে পারেন এখানে কোনো প্রবলেম আছে কিনা? প্রবলেম নেই বলতে পারেন। এখানে কিছু টেকনিক্যালি প্রবলেম আছে? টেকনিক্যালি অ্যাজ সাচ কোনো প্রবলেম নেই, কিছু একটা প্রবলেম এখানে আছে কিনা আমাকে বলুন, নাহলে আমি বলবো। আপনি যদি দেখতে পান তো ভালো, না দেখতে পেলে আমি তো বলবোই অবশ্যই, সেটাই আমার পারপাস। বলুন এখানে কোনো প্রবলেম দেখতে পাচ্ছেন? লেখাটা উল্টো আছে। না সেটা তো উল্টো আসবেই, আয়না সেটা কথা। ওটা কি আয়না? হ্যাঁ ওটা আয়না, ওটা মিরর। না মিরর না, হ্যাঁ মিরর মিরর মিরর। দেখুন না এখানে যেটা আছে এটা রিফ্লেকশন এখানে আসছে, তার মানে এইদিকে কিছু আছে যেটা এইদিকে রিফ্লেক্টেড। শুনুন কি প্রবলেম, শুনুন এই যে বেডটা দেখছেন, বেডটার লেন্থটা তো বুঝতে পারছেন, উইথটা বুঝতে পারছেন, উইথটা কিন্তু মাপ পাচ্ছে না। যেমন এর উইথটা পাচ্ছি, এর উইথটা পাচ্ছি না, বুঝতে পারছেন কি বলতে চাইছি? এর লেন্থটা পাচ্ছি, উইথটা পাচ্ছি না। তাহলে পরে আরেকটা ছবি আঁকাচ্ছি, দেখুন এইটা ওই রুমটারই, কিন্তু কিন্তু এইখানে দাঁড়িয়ে ছবি তুলছে কেউ, তো দেখুন এটা উইথ পাচ্ছে না বা লেন্থ পাচ্ছেন না। তার মানে আপনি অ্যাট এ টাইম একটা ভিউকে আপনি মিস করছেন। এবার কি হয়, আমি যেটা দেখেছি রেন্ডার করে যখন ক্লায়েন্টকে দিল, তখন আপনি একটা নর্মাল ক্লায়েন্ট আমাকে আপনি বললেন রুমের রেন্ডার করে আমাকে দিই, আমি এটা দিলাম, আপনি বললেন যে আমি না ঠিক বুঝতে পারছি না কেন, আপনি এইটা পেয়েছেন ওইটা পাননি। তো আমি তখন আরেকটা রেন্ডার দিলাম, ওইটা দিলাম। এবার আপনি দুটোকে যোগ করে মাথায় দেখতে পাচ্ছেন, আপনি বলছেন আরেকটা দিন, এবং একটা তো দিতে যাবো আমি বিরক্ত হয়ে যাবো, কটা রেন্ডার আপনি বুঝুন বলুন তো, তোর মাথায় আপনি বোঝাতে পারছেন না, আমি গন্ডগোল হয়ে গেল। এবার প্রবলেমের পেইন পয়েন্ট কিন্তু অন্য। পেইন পয়েন্ট হচ্ছে যে লোকটা সবগুলো ভিউকে এক জায়গায় মাথায় নিতে পারছে না। এই ক্ষেত্রে কিন্তু আমাদের 2 পয়েন্ট পার্সপেক্টিভ এসে দাঁড়ায়। দেখুন এগুলো সব 1 পয়েন্ট খুব সুন্দর, কিন্তু একটা ভিউ মিসিং। 2 পয়েন্টে যখন আসবো দেখুন আমার ভিউ মিসিং নয়, দেখুন আমার অনেকটা ভালো বুঝতে পারছি। দেখুন এটা এটা মানে আমার ঠিক আছে, আমার রুমের উইথ লেন্থ কতটা আমি বুঝতে পারছি। আগে একটা সময় ছিল যখন আমরা তো 360 করতে পারতাম না, এখন করতে পারি 360, আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারি, কিন্তু তাও ক্লায়েন্টকে দেখাতে খুব অসুবিধা হতো, ঠিক আছে। যেমন আমাদের এখন 360 দেওয়া যায়, আমি আপনাকে দেখাচ্ছি, একটা সেকেন্ড দিন। সায়ন্তন একটা কোম্পানির মালিক, সায়ন্তন খুব ভালো লোক, এই কোম্পানি ইন্টেরিয়ার ফার্ম আছে, ইন্টেরিয়ার ফার্মেও বড় বড় লেভেলের প্রজেক্ট করে, বড় বড় লেভেলের প্রজেক্ট মানে বেশ বড় বড়, মানে সবাই মোটামুটি কিন্তু ইন্টেরিয়ারে যাদের কাজ আছে তারাই আছে। ইন্টেরিয়ার আর্কিটেক্ট এরাই আসে সাধারণত আমার এখানে, ঠিক আছে। তো কোম্পানির মালিকও আসে, কখনো আসে, মানে স্টুডেন্ট খুব কমই আসে সাধারণত। কোনো বিজনেস করতে চাইলে বা এরাই এরাই সাধারণত আমার এরম টাইপের। এটা 360, এটা কি করে করে আমি শেখাবো। বুঝতে পারছেন? তো 360 করতে আমাদের এখন পারা যায়, কিন্তু একটা সময় ছিল 360 ছিল না, তখন আমাদের কতগুলো স্টিল ফটোগ্রাফি দিয়ে করতে হতো, আর সবাইকে 360 দিলে না মজা পেয়ে যায়। যখন একদমই অসুবিধা হচ্ছে তখন 360 দিলে, কারণ কেন 360 আপনার লস হবে কেন, কারণ এখানে পার ভিউ পয়সা। এক একটা ভিউতে ধরুন আপনি আমি কটা ভিউ দেবো, আমি 4টে ভিউ দেবো, আমি একটা প্রজেক্টে 9,000 টাকা নিয়ে নেবো, শুধু রেন্ডার করেই 9,000 টাকা। আমার এমন স্টুডেন্ট আছে যে 50 থেকে 60,000 টাকা ইনকাম করে শুধু রেন্ডার করে,
আর কোনো কাজ নেই তার, মানে সে কোনো সাইট এক্সিবিশন কিছু করে না। ধরুন আপনি ধরুন যেমন ইন্টিরিয়ার একটা ফার্ম করেছেন, আপনি বললেন, আমার এই কাজ আছে, দিয়ে দিলেন, কাজগুলো করে দিল, রেন্ডার করে দিল, দিয়ে দিল। এবার যত বেশি ভিউ দেবো টাকা চার্জ করতে পারে। আর একটা ভিউতে হয়ে গেল ভিতরের মতো, একটাতে আপনার কাজ হয়ে গেছে, আপনি তো এবার সে তো যে যে প্রজেক্টটা দিয়ে কাজ তুলছে সে অত ডিপে যায় না। সে বলে যে কটা দিতে হবে, 4টে ভিউ আছে, 4টে ভিউ তো টাইম লাগবে, ঠিক আছে। তাই জন্য এখনো ভিউটা বেশি চলে, এটা এখনো সেইভাবে ফ্লারিশ হয়। কিন্তু এটা ফ্লারিশ হলে কি হবে, একটাই রেন্ডার ঘুরিয়ে 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 দেখে ক্লায়েন্টও খুশ, আপনিও খুশ, টাকা কম দিয়ে দেবেন। তোমার তো একটাই করতে হবে, তোমার বুঝলি, কিন্তু এখানে একটা করতে হয় না, এখানে 6টা করতে হবে। কি বলুন তো, এখানে যে রেন্ডারটা যেমন হচ্ছে, ফ্রন্ট রেন্ডার হচ্ছে, ব্যাক হচ্ছে, টপ হচ্ছে, বটম হচ্ছে, লেফট হচ্ছে, রাইট হচ্ছে, এই 4টে ভিউ তৈরি করে তার মাঝখানে আপনাকে রেখে, মানে কমান্ডে রেখে একটা স্ফেরিক্যাল এনভায়রনমেন্ট তৈরি করে তবে রুমটা তৈরি হচ্ছে। ফলে ওখানে একটা রেন্ডার, ওখানে আপনার 6টা ভিউ রেন্ডার হচ্ছে। কিন্তু এটা আপনি নন টেকনিক্যালকে বোঝাবেন কি করে, বুঝলেন? তাই জন্য লোকেরা ওটা বেশি হাত দেয় না, হাত দেয় এরকম। এগুলো 2 পয়েন্ট। কেন 2 পয়েন্টে কি আমি আপনাকে বুঝিয়ে 2 পয়েন্ট বুঝলাম, দুটো ওয়াল এরকম থাকে, মানে এই ওয়াল আর এই ওয়ালটা যেখানে মিট করছে এজটা, দিস ওয়াল 2 পয়েন্ট। 1 পয়েন্ট কোনটা, 1 পয়েন্ট আপনি এখানে যদি দাঁড়িয়ে সোজা দেখেন তাহলে 1 পয়েন্ট। হ্যাঁ, তো কিরকম হয়, ধরুন আপনি একটা বাড়িতে গেলেন কোনো বন্ধুর, বাড়ি থেকে বললেন, সে বলছে ধরুন আপনার বলতো ফ্ল্যাটটা করেছি কিরকম, আপনি কি করবেন, সোজা রোবটের মতো গেলেন, বা খুব ভালো হয়েছে নাকি আপনার নিজের পয়সা থেকে কয়েক পাক ঘুরবেন। কেন ঘুরবেন বলুন তো, আপনি 2 পয়েন্টটা খুঁজবেন। 2 পয়েন্টটা পেলে আপনাকে না ডাইমেনশনটা বুঝতে পারবেন। যে বুঝে গেলেন আপনি, হ্যাঁ দারুণ করেছিস তো, হেল্প করেছিস তো, দারুণ। এবার ওই যে ঘুরছেন সেটা তো আর এখানে পারবেন না, সেটা প্রথমে যদি আপনি 2 পয়েন্ট মেরে দেন, আপনার পারপাস সলভ হয়ে যাবে। তাও আমি জানি এখনো অনেক ইন্টেরিয়াররা বেরোয় যারা 1 পয়েন্ট দেয়, গন্ডগোলটা এখনো লেগে আছে। এটা 2 পয়েন্ট একদম আপনি এজ দেখতে পাচ্ছেন। এর তারপর থিমের ওপর আমি রেন্ডার করতে, যেমন আমি মেয়েটাকে বলেছিলাম, মেয়েটা ভালো রোজগার করছে এখন, মেয়েটাকে বলেছিলাম যে আমি চাই এরকম একটা রেন্ডার করুন যে আপনি সিমলা বা দার্জিলিং বেড়াতে গেছেন, সারাদিন খুব ঘুরেছেন, ঘুরে এবার আপনি একটা রেস্টুরেন্টের সঙ্গে সঙ্গে হয়েছে, আপনি একটা রেস্টুরেন্টে গিয়ে বসে কিছু খাবেন, অর্ডার দিয়েছেন, অর্ডার দিয়ে আপনি জানলার বাইরে দিয়ে কি দেখবেন, এই ভিউটা আমাকে রেন্ডার করে দিন। তো ওই কনসেপ্টটা করে দিয়েছে, দেখুন লাইট শুরু হয়ে অন হয়ে গেছে এবং ওই এনভায়রনমেন্টে রেখেছি, ঠিক আছে। মেয়েটা সত্যি খুব ভালো ইনোভেটিভ আইডিয়া আছে বলে ভালো কোম্পানিতে চাকরি করে। এগুলো ছেড়ে দিন, এগুলো ভুতুরে টাইপের কিছু বানাতে গেছিল, ডিজাস্টার হয়েছে, উড়িয়ে দেবো, ঠিক আছে। তো অঙ্কিতা বলে এই মেয়েটি আইএনএফটি টিচার ছিল, এখন কি করছে আমি জানি না, ভালো মেয়ে। এইটা একটা মেয়ে কাজ করেছে, এটা 1 পয়েন্ট। 2 পয়েন্ট, এটা বলেছিলাম আমাকে একটা মিউজিশিয়ানের রুম রেন্ডার করে দাও। আর যদি আপনি থিমের উপর কাজ করেন, আপনি যদি রুম রেন্ডার করেন না, একটা কথা মাথায় রাখবেন, আপনি যারা কাজ করছেন তার প্রফেশন যদি জানেন, আপনি যে ভালো আউটপুট দেবেন সেই আউটপুট কেউ দিতে পারবে না, ঠিক আছে। কাজে আপনি যদি প্রফেশন জেনে সোনা কাজ করে, গোল্ডের কাজ করে, তাহলে তার মতো করে কালার কম্পোজিশন করুন, ঠিক আছে তো, ঠিক আছে, বুঝতে পারছেন। আরো এটা কোনো গোল্ডের বিজনেসম্যান, তার বেডরুম, সে খুব খুশি হয়ে যাবে। এই যে ল অফ অ্যাট্রাকশনের যে কথা বলছিলাম, বা আপনি যে টাকা চাইছেন, আপনি কি জানেন যারা সৌদির যে রাজরাজা, তারা নিজের পায়খানার যে প্যান্ট যে কমট WC সনদি কেন করে বলুন তো, এটা সাইকোলজি। মানে আমার এত অর্থ যে আমি সব থেকে যে মানে আন্ডাররেটেড এরিয়া, সেটাকেও গোল্ড দিয়ে মুড়ে রাখতে পারি। এটাও ওকে নিজে, আর দেখুন সব জায়গায় খালি গোল্ডের প্লেটিং দেয়, সবসময় চোখের সামনে গোল্ড রাখে, মানে আমি রিচ, আমি রিচ, আমি রিচ। এই রিচনেস ব্যাপারটা না ডাউনফল হয়ে যায়। আপনি যদি সবসময় নিজেকে রিচ 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 করেন, হাতে দাম ঘড়ি পরেন, আপনার মধ্যে কিন্তু সেইটাই সবসময় মনে হয় আমি তো রিচ, আমি তো সেই যোগ্যতা রাখি, আই ডিজার্ভ দ্যাট থিং। আপনি যখনই ভাবেন আই ডিজার্ভ দ্যাট থিং, ইউনিভার্স বলবে ইয়েস ইউ ডিজার্ভ দ্যাট থিং। এই জন্য দেখবেন ইন্ডিয়ান যে মানে স্কাল্পচার গুলো আছে বা যে মূর্তিগুলো আছে, ওগুলো খুব অদ্ভুত, ওগুলো এরম করে আছে দেখবেন, ওগুলো তথাস্তু। তথাস্তু মানে বাবা আমি বড় দুঃখী, হ্যাঁ তুমি দুঃখী, তুমি মরে যাও না পেপে, তথাস্তু। আমি খুব অর্থবান, অসংখ্য ধন্যবাদ বাবা তোমাকে, হ্যাঁ তুমি ধন্যবাদ, তুমি রিচ। তুমি যা বলছো, হোয়াট এভার ইউ ফিল বেটার দ্যাট ইউ আর অ্যাকচুয়ালি, তোমাকে ফ্রি উইল দেওয়া হয়েছে পৃথিবীতে আসলে, তুমি যা ভাবতে পারো ভাবো। তুমি মরতে চাইলে মরে যাও, তুমি বাঁচতে চাইলে বেঁচে যাও, কিন্তু তোমার প্লে গ্রাউন্ড, খেলে নাও যেভাবে খেলতে পারো, ঠিক আছে। তো আপনি কিভাবে খেলবেন সেটা আপনাকে বোঝানোর জন্য বারবার নিজেকে নিজে বোঝাতে হবে। এবার এটা কিভাবে বোঝাবেন, এটা অনেকভাবে বোঝাতে পারেন। আমার কাছে এরকম অ্যাপস আছে, আমি নিজেকে বোঝাই, একটু বড় না। এটা আমার একটা অ্যাফরমেশন স্মরণে আছে, আই এম হেলদি অ্যান্ড মানি ম্যান। আমি হেলদি অ্যান্ড মানি ম্যানেজমেন্ট মানে আমি সুস্থ, সুস্থতা খুব প্রয়োজন, সুস্থ থাকতে হবে। আর মানি ম্যানেজমেন্ট মানে আমি টাকা ইয়ে করছি। আপনি জানেন কিনা জানি না, আমার একটা অদ্ভুত ঘটনা আছে, আমার 2বার হার্ট অ্যাটাক হয়েছে, 2 টাইম। প্রথমবার হার্ট অ্যাটাকে আমার বুকে স্ট্রেন বসেছে, সেকেন্ড টাইম হার্ট অ্যাটাক 2023, ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছিল।
হ্যাঁ, এবার আমি কিন্তু এখন ব্যায়াম করি। এবার আপনি ফোন ধরি তা বলছি। আমাকে ডাক্তাররা জবাব দিয়েছিল, বলছে ওপেনার সার্জারি করতে হবে, তাহলে কিন্তু আপনি বাঁচবেন না। ওপেনার সার্জারি করলেও বাঁচবেন না। 2023-এর কথা। তো আমি বউকে বললাম যে দেখো আমি ভাবি না, হাজার লোক জন্মে, হাজার লোক মরে, আমি মরে যেতাম, ডিফারেন্স কি হতো পৃথিবীতে? আমি কষ্ট পেতাম সেটা আমার আলাদা, আমার ফ্যামিলি শেষ হয়ে যেত সেটা অন্য কিছু। তা আমি বললাম এখান থেকে বাঁচার একটাই রাস্তা, পড়াশোনা যা করেছি ইউজ করে, ল অফ অ্যাট্রাকশন ইউজ করে, একটাই জায়গা ল ইউজ করে, যদি বেঁচে যাই তো বেঁচে যাবে। কি করতাম, প্রতিদিন অনেকক্ষণ ধরে বসে, বুকে খুব ব্যথা হতো, ফলে মাঝে মধ্যে অক্সিজেন নিতে হতো, এই কন্ডিশন ছিল। শুধু ভাবতাম যে আমার হার্টের মধ্যে যে আর্টারি আছে, হার্টের মধ্যে প্রথম চর্বি জমে কিরকম হয়েছে সেটা দেখে নিচ্ছি, সেটা রিভার্সে ভাবতাম, ওটা চলে যাচ্ছে। আর ভেতর দিয়ে একটা ব্লু লাইট কিছু একটা যাচ্ছে, যেটা কিছুটা একটা সিনেমাটিক তো ভাবতেই হবে, তা নাহলে কে সারাবে? হ্যাঁ, তো সারাচ্ছে এবং হার্ট আমার ওকে হয়ে যাচ্ছে, ওকে হয়ে যাচ্ছে, ওকে হয়ে যাচ্ছে, ওকে বারবার রিপিটেডলি একদম আপনার ওই লুপে ফেলে চিন্তা করতে থাকতাম। ঘন্টা পর ঘন্টা পড়ে থাকতাম, এই কথা পড়ানো সব মাথা উঠে গেছে, বসতেই পারছি না, তো পড়াবো কি? তবে আস্তে আস্তে ভেতর থেকে কি আমি বলছি, রোড হাট, রাস্তায় হাট, যতটা পারিস হাট, হ্যাঁ, সূর্যের আলো দ্বারা, সূর্যের আলো শুধু আলো নয়, ওটা তোকে কিউরেটিভ ট্রিটমেন্ট দেবে। তো করে আমি হাঁটা শুরু করলাম, বুকে ব্যথা হতো, হাঁটতাম, প্রথমে একটু, তারপর একটু বাড়লাম, তারপর 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার হাঁটা শুরু, তারপর দৌড় শুরু, তারপর যে ওয়েট নিয়ে ক্যারি করা শুরু। এবার ডাক্তারের কাছে গিয়ে টেস্ট করেছি, বলে এর তো কোনো হার্ট অ্যাটাক হয়নি। রিপোর্ট মানে আমার কি রিপোর্ট, রিপোর্ট বেরিয়েছে। আমার হার্টের পাম্পিং রেট একটা লোকের থাকে হচ্ছে, সুস্থ লোকের 65 থেকে মানে 60 থেকে বোধ হয় 75-এর মধ্যে থাকে, এর মধ্যে থাকে। আমার সেখানে হার্ট অ্যাটাক হয় 45-এ নেমে এসেছিল, এবং আরো নামলে যে কোনো সময় কার্ডিয়াক অ্যারেস্টে মরে যেতে পারতাম, ঠিক আছে? যেহেতু হার্ট অ্যাটাক, তো আমার ওখানে ওটাকে নিয়ে গিয়ে আমি 67 না 68-এ নিয়ে গেছি, বুঝলেন তো? তো আমরা হার্টকে একদম ওকে করে দিচ্ছি, ব্লকেজ ফকেজ নিশ্চয়ই বলে গেছে, ঠিক আছে? এবার সেই থেকে শুরু হলো, তারপর বাইক ফাইক তো সবই চালাচ্ছি। আমাদের কোনো অপারেশন নেই, নো অপারেশন। আপনি যদি চান আমি আপনাকে আমার যে রিপোর্টটা আছে সেটা দিয়ে দেবো, ডাক্তারকে দেখালে মাথা ঘুরে যাবে, মাথা ঘুরে যাবে কি রিপোর্ট। আমি যদি ওটা নিয়ে কোনো ডাক্তারকে দেখে, ওই তো বিভৎস কন্ডিশন, এটা একটু মারা যাবে, কিছু মারা যাবে না। রীতিমতো আমি কিছুদিন আগে লাভা লোলেগাঁওতে ঘুরে এসেছি, 400 ফিট নেমেছি হেঁটে, 400 ফিট হেঁটে উঠেছি, ঠিক আছে? তো এগুলো অলৌকিক না, এগুলো হচ্ছে সায়েন্স, আপনাকে সায়েন্সটা বুঝতে হবে। আপনি যে কোনো সময় নিজের লাইফকে টার্ন করতে পারেন, বাট অদম্য বিশ্বাস থাকতে হবে। হ্যাঁ, অদম্য বিশ্বাস, আমি পারবোই, কিছু করার নেই। আজকে আমি পড়িয়ে যাচ্ছি, সবই করছি, ফ্যামিলি চালাচ্ছি, লোকের আমি এই তো মরলো, এই তো মরলো। আগে তো প্রতিদিন হতো কবে মারা যায়, তখন দেখতে তো না মরে যাচ্ছে না, তো আমরা বেঁচে থাকবে। মানুষের তো এটাই, কিন্তু তার পেছনে আমি এই লড়াইটা করেছি 3 থেকে 4 মাস কঠোরভাবে, শুধু নিজেকে বুঝিয়ে গেছি যে আমার হার্টের কোনো ব্লকেজ নেই, দের ইজ নো ব্লকেজ এখন। তারপর আমি একটা ডাক্তার পেলাম, খবর এলো আমার হাতে, বন্ধু দিল যে তুই একটা কাজ কর, একটা হোমিওপ্যাথিক ডাক্তার দেখা, ভালো ডাক্তার, রতিন চক্রবর্তী, বলা চক্রবর্তীর ছেলে। আমি তার কাছে গেলাম, সে বললো আমি তোমাকে সারিয়ে দেবো। সে ওষুধ দিল, সেটাও মিরাকল ভাবে সরে, মানে আপনার ভরে সব আসা শুরু হয়ে যাবে ওই জিনিসটাকে ঠিক করার জন্য। ওই যে বলে না, আগার সচ্চে দিল সে কুছ চাওগে, আমি এটা রিয়েলি আমার সঙ্গে হলো। এবং আপনি চাইলে আমার হার্ড ডিস্কে রাখা আছে ওই আমার কি বলে অ্যাঞ্জিওগ্রাফি রিপোর্ট, আপনি অ্যাঞ্জিওগ্রাফি কোনোদিন চাইলে আমি ওটাকে পাঠিয়ে দেবো, ওটা যে ডাক্তারকে দেখাবেন, কি কি লেখা আছে এটা সম্বন্ধে একটু পড়ে নেবেন। আমাকে ডাক্তার বলছে আমি লিখলাম না কিছু, আপনি মারা গেলে যাতে আপনার ফ্যামিলি টাকা পায়, আপনি স্মোকিং করতেন, এটা লিখুন। স্মোকিংটা বন্ধ করে দিয়েছি 2 বছর হয়েছে, তো স্মোকিং করতেন, ওটা আমি লিখে দিলাম, তাহলে আপনার ফ্যামিলি কোনো টাকা হবে না, আপনার এক্সপায়ার। তো ডাক্তার ধরে নিয়েছে আমি এক্সপায়ার করে গেছি, ঠিক আছে? আমার এবার যাওয়ার ইচ্ছা আছে, 2 বছর হয়েছে ডাক্তারবাবুকে দেখা করে আছি, ধরুন ডাক্তারবাবু একটু দৌড়াই, ঠিক আছে? তো লাইফ কিছুটা এরকম অদ্ভুত, ঠিক আছে? আমি কেন এটা দেখলাম, একটা ইন্সপায়ারিং স্টোরি, আমি কখনো ইউটিউবে দেওয়ার ইচ্ছা আছে ভবিষ্যতে, কিন্তু সত্যি ইন্সপায়ারিং স্টোরি, দেখুন অলৌকিক ব্যাপার, এবং আমার কাছে এভিডেন্স আছে ফুল যে, ঠিক আছে? তো কিন্তু পরবর্তীকালে যখনই ডাক্তারের কাছে গেছি, যে কোনো ডাক্তার কাছে, বহুত খারাপ অবস্থা, ওপেনার সার্জারি ছাড়া কিছু করেনি, ওপেনার সার্জারি করে সার্ভাইভ করে কোনো মুশকিল, কারণ হার্টের মধ্যে যে স্টেনটা বসানো আছে মেটালিক, সেটার ওপর দিয়ে ব্লকেজ তৈরি হয়েছে আরো, ঠিক আছে? তো তাকে বলে রিস্টোনোসিস বলে, এগুলো খুব রেয়ার হয়, এবং ওই সময় হার্টটাকে একটু থামিয়ে, মানে পায়ে থেকে আর্টারি কেটে ওখানে লাগে তো বাইপাসের সময়, তখন যখন হার্টটাকে অন করতে যায় পুরো পাওয়ার দিয়ে, তখন নাকি ওই শর্ট হয়ে নাকি ওই স্টেনটা নাকি ছিপে বেরিয়ে যেতে পারে, ফাটিয়ে দিতে পারে আর্টারিটাকে, তো সেই সময় অনেকে এক্সপায়ার করে যায়। তো এইসব বলেছিল আমার সামনে, তাই না? মরবো তো না ভাই, এখন অনেক দিন বাঁচবো, তখন অনেক দিন বেঁচে তারপর মরবো, এরকম করে ভুলভাল ভাবে মরে যাবো না পৃথিবী থেকে। তো কি করে বাঁচা যায়? চলো ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করো, র্যান্ডম করো, মানে দিনে রাত্রে শুধু একই প্র্যাকটিস, আমি সুস্থ হার্ট, নো ব্লকেজ, কোনো ব্লকেজও ভাবছি না, ভাবতে হয় কি, ওকে দেয়াল একদম ওকে, মানে আমি শুধু চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করছি, আর্টারি ওয়াল স্লিপারি স্মুথ, নর্মাল ভাবে ব্লাড যাচ্ছে একদম ওকে,
আর আর ভালো হার্টকে কি করে বোঝাচ্ছি, হার্টটাকে চারপাশে গ্রিন সার্কেল করে টিক মার্ক, মানে ব্রেনকে বোঝাচ্ছি ইটস অলরাইট, মানে আমরা গ্রিন টিককে ওকে কন্ডিশনকে ছাড়পত্র দিই। তো এরকম করে করে শুধু লুপে চালিয়ে গেছি। দেখুন আজকে দেখুন, আজকে বাইকও চালাচ্ছি, এখানে ওয়েটও আছে, মানে যদি ব্যায়ামও করি, সবই চালাবো। এবার লোকে শুনলে তো ডাক্তারই হার্ট ফেল করে যাবে আমার কথা শুনে, ঠিক আছে? এটা কেন বললাম, বোঝানোর জন্য যে আপনি বলছেন না আমার সঙ্গে হয়, আপনার সঙ্গে হয় কারণ আপনি সেটা অ্যালাউ করছেন, আপনি সেটা অ্যালাউ করবেন না। আপনি বলুন আমি 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 না হলে কেউ নই, আই এম দ্যাট ডিজার্ভিং ক্যান্ডিডেট। কোনো রকম কোনো ইয়ে নয়, মানে আপোষ নেই এই ভাবনার সঙ্গে। হয়তো না, আমি সেই লোক। আপনি জানেন সলমান খান কি বলেছিল, একটা ডায়লগ বলেছিল ওর নকল করে, আমি শুনে বুঝে সলমান খানের কনফিডেন্স বলে, জো হতা है अच्छे के लिए होता है और वो अच्छा मैं हूँ, মানে আমি নিজেই আচ্ছা, মানে আমি নিজেই ব্লেসিং, মানে কি লেভেলের কনফিডেন্স একটা লোকের থাকলো। তো আপনি যেটা বলুন, আমি মানে আমি আরো মা যেখানে যাবো গন্ধ ছড়াতে ছড়াতে যাবো, মানে আমি কষ্টি, মানে কি বলে কষ্টি পাথর, তাই তো, পরশ পাথর, কষ্টি না পরশ পাথর, যাকে চলছে শোনো। তাহলে আবার কি? তো এবার আসুন, আমার কাছ থেকে আপনি খুব মনের জোর পাবেন, এবং আমার স্টুডেন্টরা খুব মনের জোর পায় আমার থেকে, কারণ আমার সত্যিই খুব মনের জোর আছে। তো চলুন এর পরের সেকশনে যাই। হ্যাঁ, এই দেখুন এগুলো আমার স্টুডেন্টের কাজ, এবং স্টুডেন্টরা খুব ভালো পজিশনে আছে, এবং সত্যি আমি ভগবানের কৃপায় আমি নিজে পরশ পাথর, আমাকে দেখতে খুব কালো, আমার বাড়ি খুব পুরনো, আমি যাকে চিনি তাকে শোনা করি, ঠিক আছে? এবং আপনি একটা রিভিউগুলো দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, এগুলো আমার স্টুডেন্টের কাজ, এরা করে খাচ্ছে। তো এগুলো অনেক পুরনো কাজ, পুরনো নতুন সব পাঁচ করা আছে, ঠিক আছে? তো যাই হোক, এগুলো আমি একটু দেখাই, আপনাকে দেখালাম। পরে আরো কাজ আছে, দেখুন এগুলো হচ্ছে ফটোশপে কাজ করার জন্য। দেখুন 3D Max কি, যদি আপনি ইন্টেরিয়ার না জানেন তাহলে কি পারবেন নাকি পারবেন না? এই যে ছেলেটি রেন্ডার করছে এ কিন্তু ইন্টেরিয়ার জানে না, এর নাম মুজামিল হায়াত। এই ছেলেটা এসে আমাকে মিথ্যা কথা বলছে, স্যার আমি ইন্টেরিয়ার ডিজাইনার, আমাকে 3D Max শেখান। তো আমি তাকে 3D Max শিখিয়েছি, এবং তারপরে এরকম কাজ করা শুরু করেছে। মুজাম্মিলের আরো কাজ আছে, দেখছিলাম। পরে হয়তো পাবো মুজাম্মিলের কাজ, কিন্তু দেখে বুঝতে পারছেন ও ভালো ইন্টেরিয়ার করতে পারে, ও রীতিমতো 3D Max শিখে গেছে, এখন বোধহয় দুবাইতে আছে। অ্যাকচুয়ালি আমি আমার বাড়িতে মানে আমার ঘর সাজানো বলুন বা কোনো কিছু তৈরি করা, আমি যেমন আমার আমার গার্মেন্টসে আছে, গার্মেন্টস আমি নিজেই ডিজাইন করি, নিজেই মানে কম্বিনেশন করি, এই করি, মানে আমার একটা অদ্ভুত একটা ফিলিংস আছে, মানে ভগবান এত দিয়েছে সেভাবে। ধরুন আমি জিনিসটা দেখে নিলাম, তো দেখে নিয়ে কি কম্বিনেশন হবে সেই কম্বিনেশনে জিনিস করি। মানে আমাদের কাজে কি হয়, আমাদের কোনো গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এ অন্যান্যটা যারা করে ওরা প্রোডাক্ট মানে পারচেস করে, যেটা ভালো লাগে পারচেস করে, করার পর ওটাকে স্যাম্পল করে রেডি করে দেখে, দেখার পর তারপর ওটাকে প্রোডাকশনে দেয়, ঠিক আছে? আমি কিন্তু এসব কিছু করি না, আমি এর থেকে ফটো তুলি, মানে ফটো তুলি, ওটাকে কিছু কিছু এদিক ওদিক করি বা কিছু করি না, করার পর জাস্ট ওদেরকে জাস্ট আমার একটা ইমাজিনেশন হয়, মানে এরকম করে দেখে নি জিনিসটা এরকম করলে ঠিক হবে, এই ইমাজিনেশনে দিয়ে দিই, এই যে তার মানে আপনি ওটার জন্য স্যার। দিয়ে দিই, তারপরে ওরা রেডি করে যখন প্রোডাক্টটা অরিজিনালি মানে একদম একদম এন্ড প্রোডাক্ট যখন এসে পৌঁছায় তখন অ্যাজ ইট ইজ দাঁড়িয়ে যায়। খুব ভালো, তার মানে আপনার কিন্তু এই দিকে কিন্তু ন্যাক আছে, আপনি হ্যাঁ, আমার ডিজাইন বা এই ধরনের প্রচন্ড নেয়, মানে আমার ভালো লাগে, এটা আমার একটা ভালোবাসার জায়গা। আঙুলের উপর ডিপেন্ড করে কিরকম ফটো। যারা আর্ট করে, আঁকে যারা, তাদের আঙ্গুল দেখবেন লম্বা আর নখটা ইগলের মতো এরকম বাঁকানো, ওরা কিন্তু আর্টিস্ট টাইপের। আর যাদের একটু সরু আঙ্গুল তারা কিন্তু মোটামুটি এই সমস্ত রিলেটেড, আপনি কিন্তু আঙ্গুল কিন্তু মোটামুটি অপেক্ষা সরু টাইপের, খুব একটা বেশি মোটা না, ঠিক আছে? আর দেখবেন একটু মোটা টাইপের যাদের আঙ্গুল, তারা হচ্ছে একটু যোদ্ধা, মিলিটারি, পাওয়ার, এই সমস্ত গেমের সঙ্গে তো জড়িত হবে। এরকম আঙ্গুলের কিছু ব্যাপার আছে। তো যাক আমি এগিয়ে যাই আমার সাবজেক্টে। এইটা হচ্ছে উইদাউট ফটোশপ। এবার আমি ফটোশপ আমার সাবজেক্ট কেন অ্যাড করেছি, ওইটা কিন্তু গ্রিনটা বাড়িয়ে দিলাম, লাল লাইন কোন জায়গায় বাড়াবো, কোন জায়গায় কমাবো, স্পেসিফিক এরিয়া, একটা ধোঁয়া অদ্ভুত ইম্প্যাক্ট, এগুলো করার জন্য আমি ফটোশপ 2025 শেখাই, ঠিক আছে? তো হলো এটা আমার হাতে তৈরি, অনেকদিন আগে, আজকে না, ঠিক আছে? তো এইটা কিন্তু করোনা রেন্ডারিং, বুঝতে পারছেন কতটা রিয়ালিস্টিক আউটপুট দেখতে পাচ্ছেন? এটা কিন্তু করোনা রেন্ডারিং, করোনা হচ্ছে ভিড়ের ওপরে, করোনা রেন্ডারিং দেখুন একদম রিয়ালিস্টিক। এই ছেলেটা 37,000 টাকা স্যালারি পায়, ঠিক আছে?
এটা কিসের অ্যাঙ্গেল আমি জানি না, তো ক্যামেরা অ্যাঙ্গেল উল্টো পাল্টা। আমি স্যালারি পাওয়ার জন্য করি না, আমি নিজের কাজ করার জন্য করি। এই না, আমি যেটা বলছি, কারণ দেখুন, মানে আমি বলছি, মানে আপনি ঠিক বলছেন। আপনি যেটা করছেন না, মানে ধরুন আমি পরবর্তীকালে যদি কাউকে যদি দিতেও পারি, আমি যদি নিতে পারি ঠিক করে, আমি দেওয়ার জন্য রেডি আছি। খুব ভালো, কিন্তু আমি একটা কথা বলছি, বুঝুন, স্যালারিটা শুধু স্যালারি না, স্যালারিটা একটা পরিমাপ বা একটা প্যারামিটার, আপনি কতটা দক্ষ। হ্যাঁ। মানে আমি কি করে বুঝবো যে আপনি দক্ষ? আপনি যদি বলেন দেখো আমি 1 লাখ টাকা স্যালারি পাই, তার মানে আপনি এতটাই পোটেনশিয়াল, সমাজ আপনাকে 1 লাখ টাকা দিচ্ছে বিকজ আপনি সেটা ডিজার্ভ করেন। একদম। আর আমি যদি আপনাকে বলি যে আমি 1500 টাকা পাই, তার মানে আমি সেই রকমই কাজ করি যেটা অতটাই কম অ্যামাউন্ট আমার। তো অ্যামাউন্ট দিয়ে আমরা ডিজার্ভেবল ক্যান্ডিডেটকে ডিফাইন করি যে সে কি হতে পারে। কতটা দূর? হ্যাঁ, এবার সেই সুযোগ পেলো কি পেলো না সেটা না, সমাজ কিন্তু এইভাবেই প্যারামিটার সেট করে। ঠিক আছে? তো তো এই ছেলেটা কেন পাচ্ছে মার্কেটে, চাকরিতে 37,000 টাকা, 36,000 টাকা, এই মার্কেটে দাঁড়িয়ে এতে ম্যাক্সিমাম স্যালারি, মানে ইন্টেরিয়ারে এই কাজে, বুঝলেন তো? আপনি যদি পার্সোনাল বিজনেস করেন তাহলে সেটা ওভারঅল করে বেড়ে সেটা 1.5-2 লাখ টাকা চলে যাবে, কিন্তু এতে সেই, কিন্তু আপনাদের বিজনেসে এটার নোকেরও কোনারও যখন আপনাদের যে বিজনেস গার্মেন্টস, সেই গার্মেন্টসের বিজনেসে শুরুই হয় এর 3 ডবল দিয়ে, তাই না? কাজে আপনি এটা বুঝুন, চয়েস অফ ট্রেড, মানে আপনার বিজনেসের উপর ডিপেন্ড করছে কোনটা। যেমন হীরের বিজনেস, তার ইনভেস্টমেন্ট; কাপড়ের বিজনেস, তার ইনভেস্টমেন্ট; আর যদি মাটির মূর্তি করে তার ইনভেস্টমেন্ট। তিনটে ইনভেস্টমেন্ট আকাশ পাতাল তফাৎ, কোনো মিলিয়ে নেই। তাহলে আপনাকে বুঝতে হবে আপনি কোন বিজনেসে আছেন, তার ম্যাক্সিমাম এবিলিটি কতটা। ঠিক আছে? তো সেটা একমাত্র টাকা দিয়ে পরিমাপ করা ছাড়া কোনো রাস্তা নেই, সাবজেক্ট একটা। তো যাই হোক, এটা হলো, এই হচ্ছে রেন্ডার। এটা হচ্ছে ভিরেতে রেন্ডার, এটা করোনাতে রেন্ডার। দুটোর মধ্যে পার্থক্য আপনি বুঝতে পারেন, এটা মোর রিয়ালিস্টিক, হ্যাঁ। এর মধ্যে ভীষণ ডেপথ আছে। হ্যাঁ। এর মধ্যে এটাও রিয়ালিস্টিক, খারাপ নয়, কিন্তু এটার মধ্যে কি একটা আছে, এটা এখানে। ওটার মধ্যে অনেক আছে, মানে এই যে দাগগুলো আছে। হ্যাঁ, ওগুলো ঠিক আছে, কিন্তু দেখুন আপনি একটা এক্স ফ্যাক্টর আছে যেটা আপনি বলতে পারবেন না। কিছু জিনিস আমাদের জীবনে থাকে, আমরা বলতে পারি না, যে ওই লোক, আমি বুঝতে পারছি এটা ওটার মধ্যে। হ্যাঁ পারতো, হ্যাঁ, এটা আপনি বলতে পারেন না, বলতে হবে না। ওই যে এক্স ফ্যাক্টর যেটা দুটোকে ভাগ করে, সেটাই করোনা, আর যেটা ভাগ করে না সেটাই ভিড়। এইটুকু বুঝে নিন। ঠিক আছে? কারণ আপনি রেন্ডার পরে কখনো, যতই আপনি কষ্ট করুন, আপনি এই টাইপের লুকস আনতে পারবেন না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এগিয়ে যাচ্ছি আমরা। করোনা, এটা করোনা না, এটা হচ্ছে ভিড়ে, এগুলো ভিড়ে, এরা সব প্রফেশনাল। এটা মোজাম্মিল হায়াতে, দেখুন কি সুন্দর রেন্ডার করেছে। কে বলবে এই জানে না ইন্টেরিয়ার? মোজাম্মিল হায়াত দেখুন ইন্টেরিয়ার করেছে, দেখুন। এটা আমি একটা প্রজেক্ট করেছিলাম ক্লাসে। এটা আমি ক্লাসে বসে প্রজেক্ট, মানে র্যান্ডাম ক্লাসে প্রজেক্ট করে তার করিয়েছি। এটা আমি, এটার মধ্যে একটা প্রবলেম আছে। কি আছে বলুন তো? দূর থেকে এটা বলুন। এটার মধ্যে একটা প্রবলেম আছে। কি প্রবলেম হতে পারে বলুন? কি ধরনের প্রবলেম? ভীষণ ভয়ঙ্কর, মানে কি বলে, এরকম হয় না পৃথিবীতে। পৃথিবীতে এরকম হতেই পারে না। মানে আর্থের এই, মানে এটা, মানে একদম ফুল, মানে মানে আর্থে এরকম টাইপের কখনো কন্ডিশন হতে পারে না। বলছে এইগুলো না না, ওগুলো তো ঠিক আছে, হয়ে গেছে, গাছপালা, ওটা একটা না, গাছপালা বলছি না, এই যে এটা এই দিক দিয়ে আছে, এটা না, আমি বলছি দুটো সানবিম এসে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পৃথিবীতে আমার দুটো সূর্য না, একটাই সূর্য। হ্যাঁ, আমি এটা চোখে লেগেছে, আমি বলতে পারিনি, এদিকেও লাইট আছে, কি ওদিকেও করে light, হতে পারে? হ্যাঁ। যে আলো আসতে পারে, কিন্তু সানের পুরো ইম্প্যাক্ট, যে বিম, রশ্মির এফেক্ট পাচ্ছে, এটা এই দুটো দিক আমি দিয়ে। আমি এটাকে কিন্তু দেখেছি, লক্ষ্য করছি, এটাকে লক্ষ্য করে, আমি এটা বলতে পারছি না ঠিক আছে, আসলে আমি জাস্ট বোঝালাম এটা। এটা আমি ধরুন একটা প্রজেক্ট করিয়েছি ক্লাসরুমে, জাস্ট মন থেকে জাস্ট র্যান্ডম প্রজেক্ট এখানে করিয়েছি। ওটাকে রেখেছে কেন? কোনটা? ওটা মানে জাস্ট একটা হ্যাঁ, এই ধরবো, বোঝানোর জন্য। প্লেনকে ধরবো কপাত করে, যে বলো দেখি এটা কি ডিফারেন্স, এই তো এই মজাগুলো করার জন্য। ঠিক আছে? তো এটা মজা, এটা কোনো Observation power কি আছে? হ্যাঁ, দেখবো, দেখছে, আমার তাতে কি যায় আসে না, সব তৈরি হয়ে যাবে। অবজারভেশন পাওয়ারের কথা যদি বলেন, আচ্ছা আপনি আমাকে বলুন, আমি আপনাকে অদ্ভুত একটা প্রশ্ন করি, বলুন আপনার কোন নায়িকাটাকে সুন্দর লাগে, উর্বশী রাউতেলা নাকি শাবানা আজমি?
সুন্দর বলেছি, তার অ্যাক্টিং নিয়ে পূর্বশ্রী রাউতলার অ্যাক্টিং এর মানে এও জানে না, ঠিক আছে, আমি ওসব বলছি না। লুকস এর দিক দিয়ে কে সুন্দর, এটা কিন্তু ভাবার কোনো জায়গা নেই। উর্বশী একদম এক কথায়, কারণ শাবানা আজমি তার সামনে অনেক নিষ্ঠুর, অনেক বাড়ি। কেন সুন্দর, ওরও তো নাক আছে, ওরও নাক আছে, ওরও চোখ আছে, ওরও চোখ আছে, তাহলে ডিফারেন্সিয়েট কোথায় হচ্ছে, যার জন্য আমি সুন্দর একে বলছি, ওকে অসুন্দর বলছি? বলুন। অনেক বেশি পলিশ। এসব তো শুনবো না, সায়েন্সের অঙ্ক দিয়ে বোঝাতে হবে, অঙ্ক দিয়ে আপনাকে বোঝাতে হবে, ম্যাথমেটিক্স বলবে কথা। সুন্দর অসুন্দর, ভালো লাগা খারাপ লাগা, এগুলো সবার পেছনে লজিক আছে, এবং সাইন্টিফিক লজিকে হচ্ছে। আপনার প্রতিটি অ্যাক্টিভিটিসের পেছনে একটা করে লজিক আছে। আপনি ফোনে আমার সঙ্গে কথা বলে 10% ভালো লেগেছিল, এখানে এসে 70% আমাকে পছন্দ লাগছে, বা 80% আস্তে আস্তে পারদ চড়ছে। কেন? কারণ আমার লজিক্যাল অ্যাপ্রোচ, আমার কথাবার্তা যেরকম আপনি আগে কখনো অতটা শোনেননি 5 জনের মধ্যে, সেই জন্য আপনার ভালো লাগে। আর 5টা আজমির মতো কথা বললে আপনার তোরাই ভালো লাগে। তাহলে কিছু একটা জিনিস আপনাকে আলাদা করে 5টা থেকে, সেটা কি? তো আমি আপনাকে যদি দুটো ছবি দেখাই, ঋত্বিক রোশন আর নওয়াজুদ্দিন সিদ্দিকী, কে সুন্দর বলুন? কেন? বডি স্ট্রাকচার আলাদা, ওরকম বললে হবে না। তার মধ্যে এতই আছে পুরো জিনিস। একটা সুন্দরের একটা তো আলাদা ডেফিনেশন কি আছে। সেটা? লুক দুজনের ছবি দেখুন, দুজন কিন্তু দুজনেরই নাক আছে, দুজনেরই কান আছে, দুজনেরই চোখ আছে, মাথায় চুল আছে। কিন্তু ওর মধ্যে যেটা আছে মানে সুন্দর যেটা বলে, প্রত্যেকটা জিনিসের একটা পারফেক্ট মেজারমেন্ট আছে, আর প্রত্যেকটা সেটা জিনিসের কিভাবে কাম করে চলে এসছেন জায়গা মতো, কার জায়গাটা ধরেছে, ঠিক আছে, বলুন তো কি সেটা, কি মেজারমেন্টে, কি মেজারমেন্টে কিভাবে করে? মানে ব্রেইন সেইভাবে কিন্তু পড়ে, হ্যাঁ ন্যানো সেকেন্ডের মধ্যে সার্চ করে ধরে কিন্তু কনফার্মেশন দিয়ে দেয় সুন্দর না, কিন্তু কি করে ব্রেন? ক্যালকুলেশন করে কতটা কি মানে ও মানে এই যে মুখের যে স্ট্রাকচারটা আছে ওর মধ্যে চোখের পোর্শনটা কতটা হলে ওর সঙ্গে ওটা বাহ ক্যালকুলেশন। বাহ বাহ, অনেকটা কাছে গেছে, শুনে নি ব্যাপারটা। সিমেট্রি ইজ দ্য বিউটি। সিমেট্রি মানে আপনার, দেখুন আমি এখানে লিখছি, দেখুন সিমেট্রি ইজ দ্য বিউটি। দেখুন, যখনই একটা মানুষের মুখ দেখা হচ্ছে, ব্রেন কি করছে, এখান থেকে সেকশন লাইন টেনে নিচ্ছে, টেনে সেখান থেকে চোখের দূরত্ব, সেখান থেকে নাকের এই পার্ট, গাল, জ লাইন, এই দূরত্বগুলোকে সমস্ত কিছু মাপছে, মেপে একটা নাক গোটা, ঠোঁট মোটা, একজন মানুষ খুব সুন্দর বলছে, যেটা বিউটিশিয়ানরা করে। হ্যাঁ, কিন্তু একটা নাক চোখা লোককেও আপনি বাজে বলবেন হ্যাঁ। যদি তার সিমেট্রি প্রপারলি না থাকে। হ্যাঁ। তাহলে তার সিমেট্রি মধ্যে রেশিও যদি ঠিক না থাকে। ঠিক না থাকে, একদম। এই রেশিওকে কি রেশিও বলা হয়? এই রেশিওকে বলা হয় ফিবোনাচি রেশিও। ফিবোনাচি রেশিও, ফিবোনাচি, এরকম করে শামুকের স্নেইলের মতো এটাকে ধরা হয়। ফিবোনাচি নাম্বারকে গডলি নাম্বার ধরা হয়। কেন? বলে ফিবোনাচি রেশিও সবকিছু দেয়। ফিবোনাচি নাম্বার কিরকম আমি বলছি, 0 + 1 1, ঠিক আছে? 1 এর পরে কি 1 পর 2, 2 + 1 = 3, হচ্ছে ফিবোনাচি নাম্বার। 3 + 2 = 5, ফিবোনাচি নাম্বার। 5 + 3 7, না কত, 5 6 7 8 8, ফিবোনাচি নাম্বার। তাহলে আপনি এখানে ফিবোনাচি সিরিজ দিন, এই যে ফিবোনাচি সিরিজ দেখুন, এখান থেকে দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে হচ্ছে। এই 0 + 1 1, 1 + 1 = 2, 2 + 3 = 5, 5 + 3 = 8, 8 + 5 = 30, এরকম করে সো অন এগিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই নাম্বারের রেশিও বলছে এই ফিবোনাচি সিকোয়েন্সে আমাদের কোথায় কোথায় ফিবোনাচি সিকোয়েন্স আছে। এটা আছে সানফ্লাওয়ার ফুলের মধ্যে আছে, সেন্টারটা দেখুন ওই স্ট্রাকচার। আচ্ছা, পাইন কোনের মধ্যে আছে, পাইন কোন কোনটা, দিস ইজ আ পাইন কোন, রেখেছি। পাইন কোনের মধ্যে আছে, তার মধ্যে আছে কি, এটা কি ব্রোকলির মধ্যে আছে, স্নেইলের মধ্যে আছে ওই কি বলে শামুক, পিরামিডের মধ্যে আছে, আর আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে গ্যালাক্সি এরকম। ফলে এইরকম কার্ভি গোল যে যখনই থাকবে তখন সেটা সুন্দর হবে। এবং এইরকমই স্ট্রাকচার উর্বশী রাউতলার আছে, এরকমই স্ট্রাকচার ঋত্বিক রোশনের আছে। ফলে ওদেরকে আমরা সুন্দরের বোঝে বলতে বাধ্য হচ্ছি, নোয়িংলি আননোয়িংলি, জেনে বুঝে হোক না বুঝে হোক, কিন্তু আপনাকে জেনে বুঝে এগোতে হবে। কেন? কারণ আপনি এখানে ইন্টেরিয়ার, মানে ইন্টেরিয়ারে জানতে হবে এক্সাক্ট সুন্দর কাকে বলে, বিউটি কি, কারণ নাহলে আপনি সুন্দর জিনিস বানাতে পারবেন না। আর সব থেকে বড় কথা, কিন্তু ইন্টেরিয়ার সুন্দর জিনিস বানাতে মার্কেটে নেমেছে, তো সেই যদি সুন্দরের ডেফিনেশন না জানে তাহলে তার কাছে কি রইল? আপনি যে কোনো ইন্টেরিয়ারে বলুন বিউটি কি,
কেন এটা এটা জিজ্ঞেস করবেন। দেখুন প্রত্যেকটা লোক হোঁচট খাবে। আমার প্রথমেই মাথায় কোশ্চেন এসে আমি যে শেখাবো একটা সুন্দর রুম করতে শেখাবো, একটা সুন্দর রুমের পরিভাষা কি? সুন্দর বলতে আমাদের কি বোঝায়? সাবকনসিয়াস মাইন্ড সুন্দরকে কিভাবে রিড করে? সুন্দরকে এইভাবে রিড করে, ফিবোনাচি নাম্বার দিয়ে রিড করে, আর ফিবোনাচি সিরিজ গোল্ডেন রেশিও দিয়ে রিড করে। গোল্ডেন রেশিও কি? আপনার মোবাইলেও আছে। গোল্ডেন রেশিও বলছে, দেখবেন আপনি ক্যামেরায় এরকম টাইপের আছে, দেখবেন অন করা যায়, হ্যাঁ ঠিক আছে? এই যে এই জিনিসটা, এটা কিন্তু ফিবোনাচি কার্ভ। এই ফিবোনাচি কার্ভে কি বলছে, সাবজেক্টকে কখনো সেন্টারে রাখবে না, সাবজেক্টকে একটা দুটো তিনটে চারটে, এগুলো গোল্ডেন পয়েন্ট। এই গোল্ডেন পয়েন্টে সাবজেক্টকে রেখে ছবি তুললে ছবি ভালো উঠবে, ঠিক আছে? তো দেখুন এখানে সাবজেক্ট দেখুন, এটা দেখুন আপনার চোখ একদম ডাইরেক্ট গিয়ে এখানে গিয়ে আটকাবে, ঠিক আছে? তো এটার একটা নাম আছে, আমি ফটোগ্রাফিও করি, মানে তাই নাকি? মানে ফটোগ্রাফি মানে আমার ভালো লাগে। এই তো গোল্ডেন রেশিও বলে একে। হ্যাঁ গোল্ডেন। হ্যাঁ ফিবোনাচি গোল্ড, এটাকে বলে অ্যাকচুয়ালি ফিবোনাচি, এটাকে গোল্ডেন রেশিও বলে। তো গোল্ডেন রেশিও মেনটেন করলে এই যে এখানে ওই বুঝলি গোল্ডেন রেশিও। তো আমরা এটা এবার রেন্ডার যেহেতু আছে তার সঙ্গে ক্যামেরা আসবে, ক্যামেরার শাটার স্পিড ফটোগ্রাফি সব আছে। আমি এমন একটা জিনিস শেখাবো যেটা আপনাকে ডিএসএলআর ক্যামেরার সমস্ত অপশন বা একটা সিনেমা তৈরি করার সমস্ত অপশন ক্যামেরার ভেতরে আছে। আপনি আমার কাছে ডিএসএলআর আছে। আপনি আমাকে বলুন, তো এই অবধি ক্লিয়ার হলো আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেল দেখতে পাই? মানে প্রপার কত ডিগ্রি অ্যাঙ্গেল দেখতে, চলুন আমি বলে দিই, শুরু থেকে আমি বলি। মানুষ কত ডিগ্রি দেখে? যদি একটা মানুষের মাথায় এটা হয়, টপ ভিউ থেকে করছি, এটা যদি কাঁধ হয় তাহলে একটা মানুষ কত ডিগ্রি দেখে? 180 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে 180 ডিগ্রি কি সে পুরো দেখতে পায়? একদমই না। তাহলে কত ডিগ্রি সে কি করে আমি বলছি সব, 90 ডিগ্রি 90 ডিগ্রি 180 ডিগ্রি। এবার কি হয়, ওই এক্স্যাক্টলি দেখাচ্ছে 45 ডিগ্রি প্রপারলি। 45 ডিগ্রি হচ্ছে প্রপার ভিউ, মানে এই 45 ডিগ্রি। হ্যাঁ হলো হলো তো। এবার 45 ডিগ্রি থেকে যত এদিকে যেতে হবে তত ডিটেলিং লস করতে পারে। করতে 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 কেউ যদি আপনাকে এরকম জায়গায় দাঁড়িয়ে ভ্যাঙায়, ভেঞ্চি কাটে মুখে, আপনি কিন্তু বুঝতে পারবেন না যে কি করলো, কিন্তু কিছু তো করলো এটা বুঝতে পারবেন। আপনি তার দিকে তাকিয়ে মনে হয় তুই কিছু করলি, কিন্তু কেউ যদি আপনাকে এখানে ভেঞ্চি কাটে আপনি করেন, তাকে গিয়ে 2-4 লাগিয়ে দেবেন, ঠিক আছে? কারণ আপনি প্রপার ইনফরমেশন পাচ্ছেন। তাহলে আমাদের এইখান থেকে 45-এর থেকে ইনফরমেশন আস্তে 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 নষ্ট হতে শুরু করে, করতে করতে একটা সময় শেষ হয়ে যায়। এইবার দেখুন কেন আমি এই কথাগুলো বললাম, এবং এই 45 ডিগ্রিকে বলা হয় FOV, ফিল্ড অফ ভিউ। ফিল্ড অফ ভিউ, হিউম্যান আই ফিল্ড অফ ভিউ কত? 45 ডিগ্রি। 45 ভিউতে ডিগ্রিতে সব থেকে ভালো পয়েন্ট অফ ভিউটা সব থেকে ভালো দেখতে পাবে। এবার আপনি বলেন তার থেকে যদি বাড়িয়ে দিই, তার থেকে বাড়িয়ে দিলে কি হবে? তার থেকে বাড়িয়ে দিলে খুব মজা হবে। কি হবে একটু দেখা যাক। চলুন তার আগে কত ছবি দেখায়, ছবি কথা বলবে। আচ্ছা এই ছবিতে কোনো প্রবলেম আছে কিনা বুঝতে পারছেন? দেখুন তো ভালোভাবে দেখুন, খুব মনোযোগ দিয়ে দেখুন, ঠিক করে বলুন। বলুন কেন এটা স্ল্যান্টেড, এটা এরকম, এটা কেন? দেখুন ব্যাপারটা বুঝুন। আমি আপনাকে একটা রুম তৈরি করে দেখাচ্ছি, না আমার রুম আছে, তৈরি করতে হবে না, আমি দেখাচ্ছি আপনাকে। কন্টিনিউ করছে। এছাড়াও একটা রুম, হ্যাঁ এটা ভিউ অ্যাঙ্গেল কত? ভিউয়াল 45 ডিগ্রি, যা বলেছি 45 ডিগ্রি। এবার আপনাকে বলুন আচ্ছা 45 ডিগ্রি যদি বেশি হয় তাহলে কী অসুবিধা হবে? সুবিধা কী হবে আগে জেনে নিন। আগে জানুন সুবিধা কী হবে। ধরুন আপনি একটা বিয়ে বাড়িতে গেছেন, খুব মনোযোগ দিয়ে রিয়েল ওয়ার্ল্ডের একটা ইনসিডেন্ট বলছি শুনুন। এটা দেয়াল, আপনাকে আপনার দাদারা ভাইরা বোনরা সকলে বললো আমার একটা গ্রুপ ছবি শুট বলেছে, এটা আপনার কী ফোন? আইফোন। ধরুন ইমাজিন করুন আইফোন, আইফোন নিয়েছিস, হেভি নিয়েছিস তো, যেটা নর্মাল কনভারসেশন চলে, আমাদের ছবি তুলে গ্রুপ ফটো তোর আইফোনে, তারপর সেন্ড করে দিস। তো আপনি এখানে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে ফটোটা তুলতে গেছেন, আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেল, আপনার এতগুলো লোক কভার হচ্ছে, বাকিগুলো বেরিয়ে যাচ্ছে।
আমি তাদেরকে বললাম তোরা এখানে বস, তুই এখানে বস, তুই দাঁড়িয়ে তুই আমার রেঞ্জের মধ্যে চলো 45। এবার যদি আপনি তা না করে যদি ছবি তুলতে চান আপনাকে বেরোতে হবে আর পিছনে। আপনি যদি এরকম জায়গায় যেতে পারেন তাহলে আপনার ক্যামেরাতে কিন্তু এই পুরোটা চলে আসবে। কিন্তু আপনি তো সেটা যেতে পারছেন, আপনি তো ভূত নন, আপনি মানুষ, পেছনে তো দেয়াল আছে। তখন আপনি করলে আপনি ক্যামেরার জুমটাকে বাড়ালেন, যে জুম যখন কি হলো 45 ডিগ্রি কি হলে বেয়ে এরকম করে এক্সপ্যান্ড হয়ে গেল অ্যাঙ্গেল। যেই অ্যাঙ্গেল এক্সপ্যান্ড হলো আপনি তো অনেকটা জায়গা জুড়ে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, জুমটাকে কমালেন, যে জুমটাকে কমালেন আপনি এক্সপ্যান্ড করলেন 45 ডিগ্রিকে এক্সপ্যান্ড করে আপনি 75 ডিগ্রি করে দিলেন, ধরুন সাপোজ 75 ডিগ্রি, যার জন্য ওরা কভার হয়ে গেল করলেন। কিন্তু তার জন্য আপনি কিছু দাম দিতে হবে না। দুনিয়ায় আপনি যা স্টেপ নিয়েছেন এখনো পর্যন্ত দেখবেন তার জন্য কোনো দাম দিয়েছেন আপনি। যাই করেছেন ভালো বা খারাপ যাই করেছেন তার জন্য পে আপনাকে করতে হয়েছে। তার জন্য আমিও করেছি, কিন্তু আপনি না। আমি স্মোক করেছি, আমার হাঁটাইতে ব্লকেজ হয়েছে, আমি দাম দিয়েছি। আপনিও কিছু করেছেন ভালো, তার জন্য ভালো দাম দিচ্ছেন কারণ এখানেও দাম দিতে হবে। কি দাম দিতে হবে? আপনার রুম বেঁকে যাবে। আপনি 45 ডিগ্রিতে যখন বাঁকছে তখন বেঁকে যাচ্ছে। এবং এই ছেলেটা তাই করেছে, ছেলেটা 45 ডিগ্রিতে করলে রুমের এইটুকু আসে। আর ওই ছেলেটাকে একটা রুমের পুরোটা দেখাতে বলেছিল, 3-4টে ভিউ পয়সা দেবে না বলেছিল। তখন ওইগুলো 45 ডিগ্রিকে বাড়িয়ে দিল। বাড়ানোর পর কি হলো, ওর অ্যাঙ্গেলটা অনেকটা ওয়াইড হয়ে গেল, ওয়াইড রেঞ্জ পেয়ে গেল এবং একটা রেন্ডারেও দেখিয়ে দিল। ক্লায়েন্ট খুশি হয়ে গেল, কিন্তু ড্যামেজ ভিউ কিন্তু ড্যামেজ হয়ে গেল। তো আপনি সেটা করে দেখান আমার 45 ডিগ্রি থেকে আমি এখানে 100 ডিগ্রি করবো। দেখেছে দেখছে, কিন্তু আপনি ততটা ধরতে পারবেন। ঠিক আছে, ঘরে ঘুরিয়ে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এরকম তো হতে পারে, এটা জুম আউট হয়ে গেছে আর কিছুই। জুম আউট হয়নি, এটা বেঁকে হচ্ছে তার সঙ্গে। ঠিক আছে, আপনি যখন অ্যাঙ্গেল চেঞ্জ করেছেন, ও যখন জুম আউট হয়েছে তেমন তার সঙ্গে তো বেঁকে হচ্ছে। এবার বুঝুন করে 120 ডিগ্রি করে দিন, আর একটু জুম আউট হলো আপনি, তাতে কি সুবিধা হবে? কাছে যান, চেয়ারগুলো একটু বাঁকা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 120 জায়গায় 150 ডিগ্রি। দেখুন এবার কিন্তু টেরা হওয়া শুরু হয়ে, দেখুন দেখছেন মনে হচ্ছে না ফ্লোরটা এরকম নেমে গেছে। একদম কিন্তু ডিস্টর্টেড ভিউ দেখুন 160। দেখুন কি বিভৎস বিষয়, দেখুন এবার দেখুন কিরকম হয়ে গেল, দেখুন কি হয়ে গেল 170। আপনি যখনই 160, 170, 75, 80 চলে তখন আপনি আর মানুষ থাকছেন না, কারণ মানুষ কখনো ওই ভিউ দেখতে পায় না। আপনি বেশিক্ষণ এরকম ভিউতে থাকলে আপনার গা গোলানো শুরু হবে। আপনি কায়দা করে তো দেখাতে পারেন, কিন্তু আপনি ব্রেন এভাবে ডিটেক্ট করতে পারবেন। দেখুন পাচ্ছেন ডিটেক্ট করতে কিরকম হয়ে গেছে, দেখুন 45 ডিগ্রিতে চলে আসছে। পারফেক্ট চলে এলো। ঠিক আছে, তাহলে আমরা হিমেনাই 45 ডিগ্রি দেখি, এর ওপরে যে অ্যাঙ্গেল বাড়তে ছিল আপনি তাহলে যদি আমার একটু বেশি দেখাতে হয় ম্যানেজ করা যাবে না, 60-70 অব্দি আরামসে ম্যানেজ করে দিন। কিন্তু 100-120, 130 এইসব দেবেন না। ওই সেটা দিয়ে তখন হচ্ছে কি, তখন ধরা পড়ে যাবে। দুধে জল মেশা কোনো না করে নি কেউ, আর প্রজেক্টে কেউ দেখবে না, ওইটা দেখবে কিভাবে প্রজেক্টটা নামলো। আমিও সেটাই করি, মেশান দুধে জল, কিন্তু এতটা মেশান লোকে খেয়ে না বলে জল খাচ্ছি, দুধ খাচ্ছি। ঠিক আছে, চলুন এগিয়ে যাই। তাহলে এটা বুঝতে পারলেন তো। এটা যখন আপনি বলবেন যে তাহলে কেউ দেখে এরকম, হ্যাঁ দেখে, গিরগিটি দেখতে পায়। গিরগিটি এমন একটা প্রাণী যার মাথাটা ধরুন, গিরগিটির মাথাটা ধরুন এটা, গলা এটা, হ্যাঁ এটা ধরুন পা, হ্যাঁ ওদের যে চোখ আছে, চোখটা 180 ডিগ্রি ঘুরতে পারে পুরো। এই চোখটা 180 ডিগ্রি ঘুরতে পারে। এই যে অনেকে বলে উপরালা বলে কেউ নেই, কোনো ক্রিয়েটার নেই, আমি বলে আছে। দেখুন এই জঙ্গলে থাকে, এর প্রতি মুহূর্তে মৃত্যুর চান্স যে কোনো সময় যে কোনো প্রাণী ওকে খেয়ে নেবে। তাই জন্য 180 ডিগ্রি জঙ্গলে ঘোলাতে পারে। আমাদের দরকার পড়ে না, কেন? আমরা এমন একটা জায়গায় থাকি, আমরা ব্রেন দিয়ে উন্নত অনেক সিকিউর প্লেস থাকি, ওর যে কোনো সময় পেছন থেকে অ্যাটাক হতে পারে। সেই জন্য ওরা কি করতে পারে, একটা চোখকে 90 ডিগ্রিতে স্টপ করে একটাকে 180 ডিগ্রি ঘোরাতে পারে, আবার এইটাকে স্টপ করে এটাকে 180 ডিগ্রি পুরো ঘোরাতে পারে। ফুল ফ্রি রোটেশনও দিতে পারে, যেটা অন্য কোনো প্রাণী আমি এতটা শুনিনি। আমি এটা পড়াশোনা করে বলছি। ঠিক আছে, এবং এমন কিছু কীটপতঙ্গ আছে যারা রাত্রিবেলা দিনের মতো দেখে, এটা আপনি হয়তো পড়েছেন নিশ্চয়ই, আল্ট্রাভায়োলেট রে দিয়ে দেখে। তাদের হচ্ছে বেগুনি পুরো জগৎ, ওরা দিনের বেলা, আমাদের দিনের রাতে, ওদের রাত বলে অন্ধকারের কিছু নেই, আর যা দেখছি আমাদের আই ইলিউশন। আউলো তাই না? কিন্তু আমি বলছি যে ছোট ছোট পোকামাকড় যেগুলো আছে ওরা আল্ট্রাভায়োলেটকে সেন্স করে, মানে আল্ট্রাভায়োলেট রে। ঠিক আছে, তো আমরা এই নিয়ে যখন পড়াই 3D Max এর পরের দিকে এই ক্যামেরার লেন্স বড় ছোট ওটা নিয়ে আমি একটু পড়াবো। আপনি জানেন শাটার স্পিড কন্ট্রোল করে কি করে, লাইটকে বেশি ঢোকাবো, লাইটকে কম ঢোকাবো, ওইটা নিয়ে খেলবো কি করে, এগুলো নিয়ে আমি পড়াই। তারপর হচ্ছে অ্যাপারচার, তারপর ভিগিনেট
ভিগিনেট, আমাদের ক্যামেরায় যেটা থাকে অ্যাপারচার থাকে হ্যাঁ কিন্তু ভিগিনেট বলে একটা ইম্প্যাক্ট আছে। ভিগিনেট হচ্ছে চারপাশটা একটু অন্ধকার টাইপের দিবে, ওকে ওকে বুঝেছি খুব সুন্দর লাগে ইম্প্যাক্ট। হ্যাঁ বুঝেছি। ওটা ওটা তো করতে হয়, ওটা তো ক্যামেরায় হয় না। না ওটা এখানে আমার ক্যামেরার মধ্যে টিউনিং করার জায়গা দিয়ে দিয়েছে ক্যামেরাতে। আমি রিয়েল ওয়ার্ল্ডে বলছি না যে আমার থ্রিডি ম্যাক্সের হ্যাঁ, এতে করে আপনার অরিজিনাল ক্যামেরা হয়, আমি জানি না, কোনো আইডিয়া নেই আমার কোনো। তো ওটা নিয়ে এসে ফটোশপে করে ওটা, ফটোশপে করে। কিন্তু এখন ফটোশপ দেখো না, আমার এখানে ভিগিনেট এখান থেকেই কন্ট্রোল করবো, ঠিক আছে। তো যাই হোক, তারপর ডেপথ অফ ফিল্ড, হ্যাঁ, ওটা পেছনটাকে ব্লারি করে দেবো, সামনেরটাকে সাবজেক্টকে বড় করবো, হ্যাঁ। এগুলো সব এখানে সবকিছু করা যায়। তো আজকে আমার এই অবধি ক্লাস ছিল, এটাই আমার ডেমো ক্লাস। আপনার কিরম লাগলো ডেমো ক্লাস, মজা পেয়েছেন?